আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি সাজ্জাদ ভাইয়া কিন্তু আবারও চলে এসেছি তোমাদের মাঝে ভাইরাসের তৃতীয় পর্বের ক্লাস নিয়ে। আজকের পর্বের মাধ্যমে কিন্তু আমরা ভাইরাসকে শেষ ঘোষণা করতে পারি। দেখা যাক আজকের মাধ্যমে কি আমরা ভাইরাসের টপিকটা শেষ করে আমরা এরপরে ম্যালেরিয়া টপিকটা ধরতে পারি কি না। তো আমরা আশা করব যে তোমরা আজকের ক্লাসটা মনোযোগ সহকারে করবে এবং অলরেডি কিন্তু ভাইরাসের আমরা খুঁটিনাটি অনেক কিছু জেনে গিয়েছি। ভাইরাস কত প্রকার, কিভাবে ভাগ করা হয়ে থাকে, তার শ্রেণীবিভাগগুলো জেনে গিয়েছি। ভাইরাস আমাদের কি উপকার করে, ভাইরাস আমাদের কি অপকার করে এবং ভাইরাসের ঘটিত বিভিন্ন ধরনের রোগের মধ্যে অন্যতম রোগ হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস, মানে জন্ডিস রোগ, এবং আরো যে রোগগুলো রয়েছে ডেঙ্গু রোগ, সেই রোগগুলো কিন্তু তোমাদের সামনে আলোচনা করা হয়েছে। আজকে ভাইরাসের একটা গুরুত্বপূর্ণ অংশ তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে আমরা এখন যে জিনিসটি তোমাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে ভাইরাসের বৈশিষ্ট্য। ভাইরাসের বৈশিষ্ট্য দুটি ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যদি তুমি আমাকে বলে থাকো যে ভাইয়া কেন এই টপিকটা এত বেশি গুরুত্বপূর্ণ, তা তোমাদের সামনে উপস্থাপন করছি। কেন? তোমরা যত প্রকারের অ্যাডমিশন কোশ্চেন ঘাটবা, যত প্রকারের মেডিকেল অ্যাডমিশন বলো বা ভার্সিটি অ্যাডমিশন বলো, ভাইরাসের বৈশিষ্ট্য থেকে এমন কোন বছর কোশ্চেন আসেনি তা কিন্তু নয়। আর যেহেতু এখন ভাইরাসের মৌসুম চলছে, অর্থাৎ যেহেতু এখন করোনা ভাইরাস, অর্থাৎ করোনা একটা ভাইরাস, এই করোনা ভাইরাসের মৌসুম চলছে, সেক্ষেত্রে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে ভাইরাস থেকে কিন্তু আমাদের একটা না একটা কোশ্চেন তোমাদের অলরেডি চলে আসবে, সেটা এইচএসসি বলো অথবা অ্যাডমিশন টেস্টে। তো ভাইরাসের বৈশিষ্ট্যগুলো কিন্তু শুধুমাত্র এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট নয়, তেমন কি তোমাদের সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। ধরো একটা সৃজনশীলে তোমার স্টিম দিল, অর্থাৎ উদ্দীপক দিল, যে উদ্দীপকে তুমি বুঝতে পারলে যে এটা ভাইরাস সম্পর্কে আলোচনা করা হয়েছে, অর্থাৎ ভাইরাস সম্পর্কে বা ভাইরাসকে ইন্ডিকেট করা হচ্ছে। তখন ঘ নাম্বার কোশ্চেনে এমন হতে পারে যে উপরুক্ত যে অণুজীবটি রয়েছে সেই অণুজীবটির জড় এবং জীবীয় বৈশিষ্ট্যটা বর্ণনা করো, অর্থাৎ জড় রাসায়নিক বৈশিষ্ট্য এবং জীবীয় বৈশিষ্ট্যটা বর্ণনা করো। তখন কিন্তু তোমাদের এই বর্ণনাগুলো করতে হবে। তো তোমাদের বইতে অনেক সুন্দর করে লেখা রয়েছে, তো তাই সেখান থেকে আমি একেবারে ছোট করে যেটা তোমাদের মনে রাখা সম্ভব এভাবে বলে দিয়েছি, কারণ একেবারে বেসিক গুলো জেনে গেলে এরপরে বই খুলে পড়লে কিন্তু তোমাদের সমস্যা হবে না। অর্থাৎ আমি যে নোটগুলো করে দিব সেগুলো হচ্ছে তোমরা দেখবা, হয়তোবা কিছু লাইন থাকবে বইয়ের মতো, কিন্তু বাকিগুলো আমার মতো করে থাকবে। তারপরে তোমরা অবশ্যই বই খুলবা, কারণ বই ছাড়া আমি কখনোই কোনোভাবে কথা বলবো না। বই ছাড়া এখানে কেউই ঊর্ধ্বে নয়। তো এখন চলো আমাদের ভাইরাসের জড় রাসায়নিক বৈশিষ্ট্য এবং জীবীয় বৈশিষ্ট্য সম্পর্কে তোমাদেরকে একটু আলোচনা করি। প্রথমত আমরা জড় রাসায়নিক বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করব, কারণ আমাদের এখানে বিভিন্ন রকম কোশ্চেন আসতে পারে। কোশ্চেন ক্যাটাগরি 1 একটা হচ্ছে, দেখো তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে জড় বৈশিষ্ট্য, এখানে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, এখানে হচ্ছে জীবীয় বৈশিষ্ট্য। সো কোশ্চেন আসতে পারে নিচের কোনটি জড় বৈশিষ্ট্য। সেক্ষেত্রে জড় বৈশিষ্ট্যের দেখা যাবে একটা অপশন তোমার অপশনে দেওয়া আছে আর তিনটা অপশন জীবীয় বৈশিষ্ট্যকে দেওয়া আছে। তখন কিন্তু কনফিউশন হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। কেন বেশি থাকে? কারণ চারটা বৈশিষ্ট্য তোমার ভাইরাসে দেওয়া থাকবে, বাট এর মধ্যে তিনটা বৈশিষ্ট্য থাকবে জীবীয় এবং একটা বৈশিষ্ট্য থাকবে জড়ীয়। সো এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু আইডেন্টিফাই করা কঠিন। আর যদি এমনিতে ধরো এখানে দেখো যে জড় বৈশিষ্ট্য যেগুলো রয়েছে, অর্থাৎ যেগুলোকে না বা নেগেটিভ বলা হয়েছে, যেটা করবে না, এটা হবে না, সেটাকে হ্যাঁ বললে সেগুলো হয়তো তোমরা অনেকেই চেঞ্জ করে বা তোমরা এটা বুঝতে পারবে। সো এটা বেশি একটা ক্রিটিক্যাল হয় না। সো ক্রিটিক্যাল কখন হবে? ক্রিটিক্যাল তখন হবে যদি এমন হয় যে তোমার নিচের কোনটি জড় বৈশিষ্ট্য এবং চারটা অপশনের মধ্যে তিনটা অপশন দেখা গেছে যে ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্যের মধ্যে দেওয়া হয়েছে এবং একটি অপশন তোমার হচ্ছে জড় বৈশিষ্ট্য থেকে দেওয়া হয়েছে। তখন কনফিউশন এই কারণে হবে কারণ চারটা বৈশিষ্ট্য ভাইরাসের তুমি যদি একটু খেয়াল করে না পড়ো, একটু গুরুত্ব দিয়ে না পড়ো, একটু মনোযোগ সহকারে না পড়ো, তখন কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারটা করতে পারবা না। তো চলো আমরা দেখে নেই প্রথমত হচ্ছে জড় বৈশিষ্ট্য কি। জড় বৈশিষ্ট্যগুলো অ্যাটলিস্ট আমরা যে সংজ্ঞার মতো প্রথমে পড়ে ফেলেছিলাম সেই বৈশিষ্ট্যগুলো আসলে জড় বৈশিষ্ট্য। অর্থাৎ কথাটা বুঝতে পারলে না, সহজভাবে বলে দিচ্ছি। অকোষীয় আণুবীক্ষণিক, অর্থাৎ এই কথাটা কিন্তু আমরা অলরেডি জানি যে ভাইরাস একটি অতি আণুবীক্ষণিক এবং অকোষীয়, অর্থাৎ এদের কোষ প্রাচীর নেই, তারপর নিউক্লিয়াস নেই, সাইটোপ্লাজম নেই, রাইবোজোম নেই, কিছুই নেই। শুধুমাত্র কেন্দ্রীয় নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ অথবা আরএনএ এবং বাইরের অংশ প্রোটিন দ্বারা গঠিত। 2 নাম্বার হচ্ছে বিপাকীয় এনজাইম নেই। এদের কোনো পরিপাক বা বিপাক হয় না, তাই এদের কোনো বিপাকীয় এনজাইম নেই, অর্থাৎ এরা কোনো খাদ্য গ্রহণও করে থাকে না। 3 নাম্বার হচ্ছে স্বাধীনভাবে প্রজনন ক্ষম নয়। কেন স্বাধীনভাবে প্রজনন ক্ষম বলতে আসলে কি বোঝানো হয়েছে? প্রত্যেকটা অণুজীব বা আমরা প্রাণীর কথা বলি বা উদ্ভিদের কথা বলি, এরা কিন্তু স্বাধীনভাবে প্রজনন ক্ষম, অর্থাৎ তাদের প্রজনন ক্ষমতা স্বাধীনভাবে করতে পারে। কিন্তু ভাইরাস তার পোষক ব্যতীত কখনোই তার প্রজনন ক্ষমতা বৃদ্ধি করতে পারে না বা প্রজনন করতে পারে না, অর্থাৎ তার বংশবৃদ্ধি করতে পারে না। অর্থাৎ তার বংশবৃদ্ধি করার জন্য তার নির্দিষ্ট পোষক দরকার। অর্থাৎ সে যদি তার সংখ্যা বৃদ্ধি করতে চায় তাহলে তাকে অবশ্যই তার নির্দিষ্ট পোষকের শরণাপন্ন হতে হবে, তাছাড়া সে প্রজনন ক্ষম হবে না। এই জন্যই বলা হয়েছে স্বাধীনভাবে প্রজনন ক্ষম নয়। এরপর আসো ব্যাকটেরিয়া দ্বারা ফিল্টার করা যায় না।
আমরা অলরেডি জানি যে অনেক ব্যাকটেরিয়াকে কিন্তু রোধ করার জন্য আমরা ভাইরাসকে ব্যবহার করে থাকি। ঠিক তেমনি অনেক বিজ্ঞানীরা চেষ্টা করে দেখেছিল যে সাধারণত ভাইরাসকে কি আটকানোর জন্য আমরা ব্যাকটেরিয়াকে ইউজ করতে পারি কি না, কিন্তু একটা সময় দেখা গেল যে এটা বিফলে গেল। এই জন্য বলা হয়েছে যে ব্যাকটেরিয়ারোধক ফিল্টার দ্বারা আসলে ভাইরাসকে ফিল্টার করা যায় না। এর পরের পয়েন্টটা হচ্ছে জীবকোষের বাইরে নিষ্ক্রিয়। এটা তো তোমাদের অলরেডি ব্যাখ্যা করা হয়েই গিয়েছে যে ভাইরাস হচ্ছে বাধ্যতামূলক পরজীবী, যা তার নির্দিষ্ট পোষক ব্যতীত কিন্তু সে কোনোভাবে কাজ করতে পারে না। অর্থাৎ সে যাই করুক না কেন, প্রজননের জন্য বলো বা রোগে আক্রান্ত করতে বলো, তার নির্দিষ্ট পোষক ছাড়া, নির্দিষ্ট পোষকের কোষ ছাড়া সে কোনো কিছু করতে পারবে না। এই জন্যই বলছে যে সাধারণত জীবকোষের বাইরে নিষ্ক্রিয়। অর্থাৎ ধরো করোনা ভাইরাস মানুষের শরীরে ঢুকলে যতটা ভয়ঙ্কর হয়ে যাবে, এই করোনা ভাইরাস যদি আমাদের আশেপাশের পরিবেশে কোনো কিছুর সাথে লেগে থাকে তখন কিন্তু সে নিষ্ক্রিয় ভাবে থাকবে এবং একটা সময় মৃত্যুবরণ করবে। এই কারণে কিন্তু অনেক সময় দেখেছি যে ফেসবুক বা অনেক জায়গায় আমাদের এরকম ঘোষণা আসছিল যে একটা করোনা ভাইরাস একটা স্টিলের ইয়াতে কতক্ষণ বেঁচে থাকতে পারে, লিফটের এখানে সুইচে কতক্ষণ বেঁচে থাকতে পারে। এর মানে হচ্ছে যে করোনা ভাইরাস গুলো এখানে থাকতে পারে, তবে এগুলো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বেঁচে থাকবে। এরপরে যদি সে তার পোষকের শরণাপন্ন না হতে পারে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে, তাহলে সে পুরোপুরি ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে বা মারা যাবে। এরপরে আসি দৈহিক বৃদ্ধি নেই। দৈহিক বৃদ্ধি নেই বলতে কি বোঝানো হয়েছে? আসলে ভাইরাসের প্রজনন ক্ষমতা অনেকটা ইন্টারেস্টিং, যেটা আমরা টি2 ভাইরাস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং সৃজনশীলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই প্রজনন ক্ষমতা। তো নরমালি দেখা যায় যে একটা ভাইরাস মানে যে কোনো জায়গা থেকে একটা বাচ্চা জন্মগ্রহণ করলে সেটা কিন্তু আকারে ছোট থাকে এবং আস্তে আস্তে সেটা আকারে বৃদ্ধি পেতে থাকে, সেটা যেভাবেই হোক বৃদ্ধি পেতে থাকে এবং সে তার মাতৃ কোষে বা মাতৃ অর্থাৎ মায়ের মতো বা বাবার মতো অনুরূপ হয়ে থাকে। কিন্তু ভাইরাসের ক্ষেত্রে ভাইরাস যখন প্রজনন ক্ষম করে, একটা ভাইরাস থেকে অন্য একটা অনেকগুলো ভাইরাস যখন তৈরি হয় তখন সবগুলো ভাইরাসই সেই মাতৃ ভাইরাসের মতোই দেখায়। অর্থাৎ তারা না আকারে ছোট হবে না মাতৃ ভাইরাসের আকারে বড় হবে, তারা আকারে একই রকম থাকবে। এই জন্যই বলা হয়েছে যে এদের দৈহিক বৃদ্ধি নেই। এরপরে দেখো, এরপরে বলা হয়েছে যে অ্যান্টিবায়োটিকে এদের কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না। অলরেডি এই কথাটা কিন্তু আমরা আগের অনুজীব 2 বলে ফেলেছি যে অ্যান্টিবায়োটিক ওষুধগুলো সাধারণত ব্যাকটেরিয়া রোধক, অর্থাৎ অ্যান্টিবায়োটিক ওষুধ খেলে তোমার ভাইরাসের বিরুদ্ধে কোনো কিছুই হবে না। তো অনেকে চিন্তা করতে পারো, অনেকে বলতে পারো যে ভাইয়া অ্যান্টিবায়োটিক ওষুধ, আমরা ধরেন ভাইরাল আমরা জ্বর হলো বা সর্দি হলো, তারপরে অনেক ডাক্তার অ্যান্টিবায়োটিক ওষুধ দেয়। এটার প্রধান কারণ কি? এর প্রধান কারণ হচ্ছে যে তোমাকে অলরেডি ভাইরাস দ্বারা তোমাকে আক্রান্ত করা হয়েছে, কিন্তু তোমার বডিতে কিন্তু অলরেডি ব্যাকটেরিয়া বসবাস করছে। সেই ব্যাকটেরিয়া যাতে মাথা চাড়া দিয়ে না উঠতে পারে, তাহলে তো তুমি কেস খেয়ে যাবা। সেই কারণে অ্যান্টিবায়োটিক ওষুধ কিন্তু আসলে আমাদের দেওয়া হয়ে থাকে, তবে অ্যান্টিবায়োটিক ওষুধ ভাইরাসের বিরুদ্ধে কাজ করতে পারে না। সর্বশেষ হচ্ছে ক্যালাসিত, সেন্ট্রিফিউজ, ব্যাপন, তলানিকরণ এবং সাসপেনশন করা যায়। এই একটা পয়েন্ট আমরা যেটা পেলাম সেই পয়েন্টটা হচ্ছে পজিটিভ, বাকি সবগুলো দেখো হচ্ছে নেগেটিভ। এটার আমি এই জন্য আমি আমার নিজের মতো করে মিলায় ঝিলায় লিখেছি। অর্থাৎ তোমরা দেখো এখান থেকে শুরু করে 1 থেকে শুরু করে 7 নম্বর পয়েন্ট পর্যন্ত সবগুলো কিন্তু না, অর্থাৎ অকোষীয় আণুবীক্ষণিক, বিপাকীয় এনজাইম নেই, স্বাধীনভাবে প্রজনন ক্ষম নয়, ব্যাকটেরিয়া দ্বারা ফিল্টার করা যায় না। অর্থাৎ 1 থেকে 7 নম্বর পয়েন্ট পর্যন্ত সবগুলি হচ্ছে নেগেটিভ, মানে করা যায় না। আর 8 নম্বর পয়েন্টটা সাধারণত ক্যালাসিত, সেন্ট্রিফিউজ করা যায়, ব্যাপন করা যায়, সাসপেনশন করা যায়। এটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এরপরে আমরা চলে যাই জীবীয় বৈশিষ্ট্যতে। জীবীয় বৈশিষ্ট্য এবং জড় বৈশিষ্ট্যের মধ্যে আমার পার্সোনালি মনে হয় তেমন কোনো পার্থক্য নেই, কারণ জীবীয় আমাদের জড় বৈশিষ্ট্যে যে কথাগুলো লেখা রয়েছে সেই কথাগুলো অন্যভাবে লেখা আছে। অর্থাৎ মনে করো কেউ যদি তোমাকে এইভাবে খাইয়ে দেয়, অর্থাৎ জড় বৈশিষ্ট্যে জীবীয় বৈশিষ্ট্যটা হচ্ছে এইভাবে ঘুরিয়ে খেয়ে আনার মতো। তো জীবীয় বৈশিষ্ট্য জড় বৈশিষ্ট্যের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, চাই ভাষাগত পরিবর্তন আর বেশ কিছু পার্থক্যের কারণে তোমরা বুঝতে পারবে। অলরেডি দেখো আমাদের জড় বৈশিষ্ট্যতে লেখা ছিল যে ভাইরাস প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত, আর আমাদের জীব বৈশিষ্ট্যের 3 নম্বর পয়েন্টে লেখা আছে যে ভাইরাস ডিএনএ, আরএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত। তার মানে এর সাথে কিন্তু ওর কোনো অর্থাৎ পার্থক্য বা ভেদ নেই। তারপরে দেখো 1 নম্বর পয়েন্টে লেখা আছে যে পোষক কোষের ভিতরে সংখ্যা বৃদ্ধি করে। আর ঠিক দেখো আমাদের 3 নম্বর পয়েন্ট স্বাধীনভাবে প্রজনন ক্ষম নয়, আবার জীব দেহের বাইরে নিষ্ক্রিয়, এই পয়েন্টের সাথে কিন্তু মিলে যায়। এরপরে দেখো নতুন ভাইরাস ও মাতৃ ভাইরাসের বৈশিষ্ট্য একই থাকে। আমি একটু আগে কিন্তু তোমাদের এটা বলে দিয়েছিলাম যে নতুন ভাইরাস ও মাতৃ ভাইরাসের বৈশিষ্ট্য একই থাকে। কোন পয়েন্টে? সেটা হচ্ছে দৈহিক বৃদ্ধির সাথে নেই। অর্থাৎ দৈহিক বৃদ্ধি নেই এই কথাটি আসলে জড় বৈশিষ্ট্য, আর যদি বলা হয় যে নতুন ভাইরাস এবং মাতৃ ভাইরাসের বৈশিষ্ট্য একই থাকে তাহলে হচ্ছে জীবীয় বৈশিষ্ট্য। এরপরে চলে যায় বাধ্যতামূলক পরজীবী। এই পয়েন্টের সাথে আমাদের জীব দেহের বাইরে নিষ্ক্রিয়, অর্থাৎ আমাদের এই পয়েন্টটা 5 নম্বর পয়েন্টের সাথে মিলে যায়। তো অলরেডি তোমরা দেখতে পাচ্ছ যে জীব বৈশিষ্ট্য এবং আমাদের জড় বৈশিষ্ট্যের কিন্তু একই রকম কথা লেখা আছে, জাস্ট কথাগুলো একটু ভিন্নভাবে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। অর্থাৎ আমাদের জীব বৈশিষ্ট্যে অর্থাৎ জড় বৈশিষ্ট্যে আমাদের যদি বলা হয়েছে যে দৈহিক বৃদ্ধি নেই,
আর এখানে বলা হয়েছে এদের সংখ্যা বৃদ্ধি পদ্ধতিতে হয়ে থাকে। যদি জড় বৈশিষ্ট্যতে বলা হয়েছে যে সাধারণত এরা জীবদের বাইরে নিষ্ক্রিয়, আমাদের জীব বৈশিষ্ট্যে কিন্তু বলা হয়েছে যে এরা সাধারণত নতুন ভাইরাস, অর্থাৎ এরা সাধারণত বাধ্যতামূলক পরজীবী হয়ে থাকে। তারপরে যদি বলা হয়েছে যে জড় বৈশিষ্ট্য যে স্বাধীনভাবে প্রজননক্ষম নয়, তেমনি এদের ক্ষেত্রে বলা হয়েছে যে নতুন ভাইরাস এবং মাতৃ ভাইরাসের বৈশিষ্ট্য একই, অর্থাৎ এগুলোর সাথে এভাবে কিন্তু মিল পাওয়া যায়। এই মিলের কারণে তোমাদের কিন্তু অনেকে কনফিউশন হয়ে যেতে পারে যে কোনটা জড় বৈশিষ্ট্য কোনটা জীব বৈশিষ্ট্য। এই নিয়ে তোমরা অবশ্যই, আমি আশা করব তোমরা এই নিয়ে টেনশন করবে না। তোমরা আলাদা আলাদা ভাবে জড় বৈশিষ্ট্য এবং জীব বৈশিষ্ট্য এই তিনটা জিনিস কিন্তু আলাদা, অর্থাৎ এই দুটো জিনিস কিন্তু আলাদা আলাদা ভাবে মুখস্থ করবা। এবং তোমরা বইয়ের 2-3 পেজ পাল্টালেই দেখবা খুব সুন্দর করে জড় বৈশিষ্ট্য এবং জীব বৈশিষ্ট্য তোমাদের বইয়ের মধ্যে দেওয়া রয়েছে। আমি আশা করবো এগুলোর মাধ্যমে তোমরা আগে নোট করবা, এগুলোকে মাথায় গেঁথে নিবা, তারপরে বই খুলবা, দেখবা তোমাদের কাছে এই জিনিসগুলো অনেক বেশি ইজি লেগে গেছে। তোমাদের সৃজনশীলের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টপিক যেটা হচ্ছে T2 ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিওফাজ বলতে কি বোঝানো হয়েছে সেটা আগে তোমাদেরকে বলি। ফাজ মানে হচ্ছে ভক্ষণ করা, অর্থাৎ যাকে খেয়ে ফেলা। যে সকল ভাইরাস সাধারণত ব্যাকটেরিয়াদের খাবে তাদেরকে বলা হয়ে থাকে, বা ভক্ষণ করবে তাদেরকে বলা হয়ে থাকে ব্যাকটেরিওফাজ। তোমরা অলরেডি জানো ব্যাকটেরিওফাজের উদাহরণ হচ্ছে T2 T4 এবং T6। তো আমরা এখন তোমাদের এই T2 T4 T6 এর ছবি আঁকাটা এবং তার বর্ণনাটা তোমাদের সামনে উপস্থাপন করছি। তো প্রথমত আমরা একটা একটা করে পড়বো আর একটা একটা করে বর্ণনা করব। প্রথমত হচ্ছে লেখা আছে যে এদের দুটি অংশে ভাগ করা হয়ে থাকে, অর্থাৎ T2 ব্যাকটেরিওফাজকে দুটি অংশে ভাগ করা হয়ে থাকে, একটা হচ্ছে মাথা আর একটি হচ্ছে লেজ। এখন মাথা বলতে আসলে মাথাটা কেমন হয়ে থাকে সেটা দেখে নিই। মাথাটা হচ্ছে সর্বভুজ আকৃতির এবং দৈর্ঘ্যে হচ্ছে 93 থেকে 100 ন্যানোমিটার, প্রস্থে হচ্ছে 65 ন্যানোমিটার। এর ভিতরে ডি সূত্রক ডিএনএ থাকবে এবং এই ডিএনএটা প্রায় 60,000 নিউক্লিওটাইড দ্বারা গঠিত এবং ডিএনএ গঠিত মাথার অধিকাংশ অংশটাই ফাঁকা, অর্থাৎ ডিএনএ ব্যতীত বাকি অংশটি ফাঁকা। তো চলো আমরা একটু এঁকে নেই মাথাটা কিভাবে আঁকবো সেটা তোমাদের সামনে উপস্থাপন করছি। প্রথমে যেহেতু বলেছে যে মাথাটা হচ্ছে সর্বভুজ আকৃতির, আমরা চলো একটা সর্বভুজ আকৃতির শেপ দেই। অলরেডি যে দেখতে পাচ্ছ তোমরা অলরেডি সর্বভুজ আকৃতি আমি একটা শেপ দিচ্ছি তোমাদের সামনে। তো মাথাটা হচ্ছে সর্বভুজ আকৃতির হয়ে থাকে। তো মাথা সর্বভুজ আকৃতির শেপ আমাদের কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, এটা একটা সর্বভুজ আকৃতি। এবার আমরা এটাকে একটু লম্বালম্বি ভাবে টেনে দিব। এই যে দেখো আমরা অলরেডি লম্বালম্বি ভাবে টেনে দিচ্ছি। এরপরে আমাদের কি বর্ণনা করতে হবে, অর্থাৎ আমাদের এই যে মাথা কিন্তু হয়ে গেল। আমরা এখন যে অংশটা দেখবো সেটা হচ্ছে যে আমাদের এই মাথাটা গঠনের পরে আমাদের বাকি অংশগুলো কিভাবে আঁকতে হবে। আমি আরেকটু সুন্দর করে তোমাদের সামনে উপস্থাপন করি যাতে তোমরা ছবি দেখে শিখতে পারো। দেখতেই পাচ্ছ যে আমরা কিভাবে এটা আঁকলাম। সাধারণত মাথাটা এরকম হয়ে থাকবে। তো এরপর আমরা এখানে একটু মিলাই দিই, এটা এইভাবে মিলাই দিই। এই দেখো আমার কিন্তু ভাইরাসের সর্বভুজ আকৃতির মাথাটা হয়ে গেল। এইবার আমাদের যে জিনিসটা আঁকতে হবে সেটা হচ্ছে আমাদের লেজ। দেখে নিই লেজে কি কি অংশ থাকে এবং সেই অংশগুলো কিভাবে আঁকবো সেটা তোমাদের সামনে বলছি। মাথার পিছনের সরু অংশটি হচ্ছে লেজ, অর্থাৎ মাথার পিছনে আমরা একটা সরু অংশ দিই। আমরা অলরেডি মাথার পিছনে একটা সরু অংশ দিয়ে দিলাম, এই সরু অংশটি হচ্ছে লেজ। আচ্ছা লেজটা হলো, এখন লেজের পরে কি বলছে, লেজের উপরিভাগে চাকতির মতো কলার থাকে। তার মানে এই লেজের উপরিভাগ বলতে এই অংশে একটা কলার আমরা দিয়ে দিব, এটার নাম হবে হচ্ছে কলার। এটা দেখতে ওয়ান কাইন্ড অফ চাকতির মতো, সুতরাং এটা আমরা বললাম কলার। তাহলে লেজের উপরের অংশে চাকতির মতো একটি কলার দেখতে পাওয়া যায়। এরপরে দেখি কি লিখছে, নিচের দিকে একটি বেস প্লেট থাকে। সো নিচের দিকে আমাদের এখানে একটা বেস প্লেট আঁকা জরুরি। এই বেস প্লেটটা কিন্তু আমরা এঁকে ফেললাম। ধরো এটা হচ্ছে বেস প্লেট, এই বেস প্লেটটা আঁকা হয়ে গেল। এটা হচ্ছে ভাইরাসের বেস প্লেট। বেস প্লেটে কিন্তু আরো অনেক কিছু জিনিস দেখতে পাওয়া যায়, যেমন বেস প্লেটে হচ্ছে কিছু স্পাইক দেখতে পাওয়া যায়। স্পাইক গুলো সাধারণত এরকম হয়ে থাকে। এই যে আমি বেস প্লেটের অলরেডি স্পাইক গুলো দিয়ে দিলাম। তাহলে আরেকটা জিনিস আছে যেটা বেস প্লেটে দেখতে পাওয়া যায়, যেটা নাম হচ্ছে স্পর্শক তন্তু। স্পর্শক তন্তু কিন্তু আমরা এইভাবে দিয়ে দিতে পারি। অলরেডি স্পর্শক তন্তু আমরা দিচ্ছি, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমরা ইজিলি এই ছবিগুলো আঁকতে পারো। সো এটা কিন্তু খুব কঠিন একটা ছবি না, আমরা অলরেডি কিন্তু এঁকে ফেলেছি অলরেডি। এই যে এগুলো হচ্ছে স্পর্শক তন্তু, ঠিক আছে। তো এই স্পর্শক তন্তুর পরে এই হলো ভাইরাসের স্পর্শক তন্তু। তো এই হচ্ছে পূর্ণাঙ্গ T2 ভাইরাসের ছবি। চলো আমরা চিহ্নিত করি। মাথা, এটা হচ্ছে মাথা, অর্থাৎ মাথা হচ্ছে সর্বভুজ আকৃতির হবে এবং দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 93 থেকে 100 ন্যানোমিটার, প্রস্থ হচ্ছে সাধারণত 65 ন্যানোমিটার থাকবে। এর ভিতরে দ্বিসূত্রক ডিএনএ থাকবে,
সাধারণত আমরা এই যে দ্বিসূত্রক ডিএনএ দিয়ে দিলাম, তাহলে এর ভিতর হচ্ছে দ্বিসূত্রক আমাদের ডিএনএ থাকবে। যেহেতু আমরা জানি টি2 ভাইরাসটা একটা দ্বিসূত্রক ডিএনএ, তারপরে মাথার পরে একটি প্রোটিন নির্মিত লেজ থাকবে, ফাঁপা নলের মতো এরকম নেমে গিয়েছে, যার নাম হচ্ছে লেজ। তাহলে আমরা লিখে ফেললাম যে এটা হচ্ছে লেজের অংশ। লেজের উপরিভাগে চাকতির মতো একটি অংশ থাকে, যেটাও প্রোটিন দ্বারা নির্মিত, সেটার নাম হচ্ছে কলার। অলরেডি কিন্তু আমরা কলার দিয়ে ফেলেছি। এরপরে লেজের সর্বশেষ অংশে এই যে অংশটি দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে বেস প্লেট। তাহলে এটা আমরা দিয়ে দিই বেস প্লেট। আমরা অলরেডি বেস প্লেটও দিয়ে দিলাম। এরপরে তোমরা যেটা দেখতে পাচ্ছ কাটার মতো ছোট ছোট, এইগুলোর নাম হচ্ছে স্পাইক। এগুলোর নাম তাহলে স্পাইক। এগুলো কিন্তু সবকিছু কিন্তু প্রোটিন দ্বারাই গঠিত। আর এই যে কাটাগুলো দেখতেছো, এগুলোর নাম হচ্ছে স্পর্শক তন্তু। তাহলে স্পর্শক তন্তু, অর্থাৎ বড় কাটাগুলো হচ্ছে স্পর্শক তন্তু, আর ছোট কাটাগুলোর নাম হচ্ছে স্পাইক, এবং যেগুলো এরা ধারণ করে রেখেছে তার নাম হচ্ছে বেস প্লেট। এই সবকিছু অর্থাৎ লেজ থেকে শুরু করে বাকি যা দেখতে পাচ্ছ এবং মাথার আবরণটা সবকিছু কিন্তু আমাদের প্রোটিন দ্বারা গঠিত। এটাকে আমরা একটু মিলাই দিই, তাহলে বইয়ের মতো করে তোমাদের লাগবে। এই যে আমরা মিলাই দিচ্ছি, এই দেখো এখন তোমাদের পুরোপুরি বইয়ের মতো লেগে ফেলো। দেখে ফেললা কত ইজিলি কিন্তু আমরা টি2 ভাইরাস এঁকে ফেললাম। আমি জানি যে তোমরা অনেকে এটা জিনিসটা পারো, তবে তোমরা যদি এটা সুন্দর করে এইভাবে আঁকতে পারো এবং এই জিনিসটা সুন্দর করে বর্ণনা করতে পারো, তাহলে কিন্তু সৃজনশীল 3-3, অর্থাৎ তোমাদের কাছে ছবি চাবে যে চিহ্নিত করো টি2 ব্যাকটেরিওফাজ ভাইরাস, চিহ্নিত সহ বর্ণনা করো। তো যদি শুধুমাত্র চিত্র চায়, তাহলে চিত্র চাইলেও তোমরা এইভাবে বর্ণনা, এইভাবে ছোট্ট করে বর্ণনাটা দিতে পারো। বর্ণনা অবশ্যই দিতে হবে, আর চিত্র সহ বর্ণনা চাইলে তো বর্ণনা দিবেই। তো এটার কিন্তু আরেকটা ছবি আছে, এটাও আরো ইজি, অর্থাৎ লেস অংশটা পুরো একই, কিন্তু মাথাটা জাস্ট এরকম কোনা করে এঁকে ভিতরে ডিএনএ দিয়ে দিয়েছে। তো দুটো ছবি পারলে খুবই ভালো হয়, আর না পারলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে তোমাদের এই ছবিটা আঁকলাম। এই ছবিটা কিন্তু এইভাবে তোমাদের আঁকতে হবে, এটা তোমাদের মাথায় রাখতে হবে, এবং এই কোশ্চেনটা আসলে আমি আশা করবো তোমরা সবাই অ্যান্সার করবা। সৃজনশীল 4-এর জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আমাদের এই লাইটিক চক্র। তবে লাইটিক চক্র বলতে কি বোঝানো হয়েছে বা কোথা থেকে এলো সেই জিনিসটা আমরা দেখে নিই। তোমাদেরকে অনেক আগেই কিন্তু বলেছিলাম যে ব্যাকটেরিয়ার কিন্তু স্বাভাবিক প্রজনন ক্ষমতা নেই। স্বাভাবিক প্রজনন ক্ষমতা নেই বলতে আসলে কি বোঝানো হয়েছে, অর্থাৎ এদের কিন্তু যৌন বা অযৌন কোনো প্রজনন ওয়ে নেই, অর্থাৎ পদ্ধতি নেই, যেই পদ্ধতির মাধ্যমে ব্যাকটেরিয়া তার প্রজনন করে থাকবে। তাহলে স্বাভাবিক প্রজনন ক্ষমতা যদি না থাকে, তাহলে ব্যাকটেরিয়া এতগুলো হচ্ছে কিভাবে বা তার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিভাবে? অর্থাৎ এই কথার মধ্যে কিন্তু তোমরা উত্তর পেয়ে যাচ্ছ, ব্যাকটেরিয়া সংখ্যা বৃদ্ধি পদ্ধতিতে তাদের সংখ্যা বৃদ্ধি করে যাচ্ছে। এবং এই কারণেই কিন্তু মানে নতুন ভাইরাস এবং মাতৃভাইরাসের বৈশিষ্ট্য, ক্যারেক্টার, বাহ্যিক দিক যাই বলো না কেন, সবকিছু কিন্তু একই রকম। তো আমাদের এই সংখ্যা বৃদ্ধি পদ্ধতিতে ভাইরাস যে তার বংশবৃদ্ধি করে থাকে, সেই বংশবৃদ্ধির অন্যতম একটি বংশবৃদ্ধি হচ্ছে ব্যাকটেরিওফাজ অর্থাৎ টি2 ভাইরাসের বংশবৃদ্ধি আমরা দেখব। টি2 ফাজের বংশবৃদ্ধি আমরা সাধারণত দুই ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে আমাদের লাইটিক চক্র, আরেকটা হচ্ছে লাইসোজনিক চক্র। লাইটিক চক্রটা পরীক্ষায় এমন কোন জায়গায় আসেনি, এটা খুঁজে পাওয়া খুবই টাফ, অর্থাৎ অনেকবার পরীক্ষায় কিন্তু এই অংশটা তোমাদের চলে এসেছে। এখন তোমরা অল্প সময়ে কিভাবে ফুল নাম্বার পেতে পারো সেই ওয়েটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে যে বায়োলজিতে ছবি দেওয়া ফরজ, তাই তোমরা যে ছবিটা আমার এখানে দেখতে পাচ্ছ, যেটা আমি তোমাদেরকে একটু পরে বুঝিয়ে দিব, এই ছবিটা তোমাদের অবশ্যই আঁকতে হবে। অর্থাৎ লাইটিক চক্রে যদি তুমি খাতা দেখে, অর্থাৎ খাতার মধ্যে এই ছবিগুলো আঁকো এবং পাশে এর বর্ণনাগুলো করে দাও, তাহলে তারপরে যদি তুমি কিছু না লেখো, তাহলে তুমি 4-এ 3 পেয়ে যাবা। তাহলে বাকি 1 নাম্বার কাটবে কিসে? বাকি 1 নাম্বার কাটবে উপরে একটু বর্ণনার জন্য। এখন এতগুলো বর্ণনা আমাদের লিখতে গেলে তো ভাইয়া আমাদের একটা সৃজনশীলের পিছনে অনেক টাইম চলে যাবে। তাহলে কি করব? তোমাকে পুরোপুরি বর্ণনা কে করতে বলেছে? তুমি যেটা করবা সেটা হচ্ছে যে এই ছবিটা আগে আঁকা প্র্যাকটিস করবা, অর্থাৎ ভালো করে এই ছবিটা আঁকা শিখবা, প্রত্যেকটার চারপাশে লেভেলিং গুলো শিখবা, কোথায় কি হচ্ছে সেগুলো শিখবা। দেন এই 5টা পয়েন্ট অবশ্যই তোমাকে মুখস্থ রাখতে হবে। অর্থাৎ এই ধাপগুলি আসলে লাইটিক চক্র হয়ে থাকে, এই সেই ধাপগুলো তোমাকে অবশ্যই পরবর্তীতে 5টা পয়েন্ট বর্ণনা করলেই হয়ে যাবে। অথবা তুমি যদি চাও আর একটু ভালোভাবে লিখতে, তাহলে এই 5টা পয়েন্টের 1-2 লাইন করে বর্ণনা করলেও হয়ে যাবে। তো আমরা চলো তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেই প্রত্যেকটা পয়েন্টের সাথে কিভাবে কি ঘটেছে। তো টি2 ব্যাকটেরিওফাজ সাধারণত কোন ব্যাকটেরিয়াকে আক্রমণ করে সেটার নাম যদি তোমরা আমাকে জিজ্ঞেস করো, তাহলে বলবো ই কোলাই ব্যাকটেরিয়া। তোমরা অনেকেই কিন্তু ই.কোলাই এই ব্যাকটেরিয়ার নামটা শুনেছো, এটা অনেকেই বলে ই কোলি ব্যাকটেরিয়া, আসলে এটার উচ্চারণ হবে ই কোলাই ব্যাকটেরিয়া। তো ই কোলাই ব্যাকটেরিয়াকে আক্রমণ করে কিভাবে তার ভাইরাস তার বংশবৃদ্ধি করে থাকে,
সেটা আমরা এখন তোমাদের সামনে উপস্থাপন করছি। লাইটিং চক্রের প্রথম পয়েন্ট হচ্ছে সংযুক্তি বা পৃষ্ঠলগ্নি ভবন। কিসের সাথে সংযুক্তি, কিসের সাথে পৃষ্ঠলগ্নি ভবন, সেটা এখন আমরা দেখে নিব। টি2 ব্যাকটেরিওফাজ অর্থাৎ টি2 যে ভাইরাসটা থাকে তার স্পাইক এবং স্পর্শক দিয়ে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে কিন্তু প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 1 নাম্বার ছবি। অর্থাৎ এই টি2 ব্যাকটেরিওফাজ আমাদের যেটা করবে সেটা হচ্ছে যে টি2 ব্যাকটেরিওফাজ আমাদের এই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরকে আঁকড়ে ধরবে, অর্থাৎ তার স্পাইক এবং স্পর্শক দিয়ে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের উপর টি2 ব্যাকটেরিওফাজ তাকে খপ করে ধরে ফেললো। এটাই হচ্ছে সংযুক্তি বা পৃষ্ঠলগ্নি ভবন। এরপরে বলছে ফাস্ট ডিএনএ প্রবেশ। ফাস্ট ডিএনএ বলতে আসলে টি2 ডিএনএ এর কথা বলা হয়েছে। তোমরা অলরেডি একটু আগে জানো যে একটি টি2 ভাইরাসের মাথায় সাধারণত দ্বিসূত্রক ডিএনএ থাকে। তো এই দ্বিসূত্রক ডিএনএ পুরোপুরি ভাবে কোষ প্রাচীরকে ফুটা করে বা ছিদ্র করে তার ডিএনএটা ভিতরে প্রবেশ করবে, যেটা আমরা ছবিতে অলরেডি দেখতে পাচ্ছি। দেখো অলরেডি এই আমাদের ফাস্ট ভাইরাসের ডিএনএটা কিন্তু আমাদের ব্যাকটেরিয়ার ভিতরে পুশ করে দিল। আর ব্যাকটেরিয়ার ভিতরে আরেকটি গোল ডিএনএ দেখতে পাচ্ছ যেটাকে বলা হয় ব্যাকটেরিয়াল ডিএনএ। সো এইটা হচ্ছে ফাস্ট ডিএনএ এবং এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএ। তাহলে আমাদের ফাস্ট ডিএনএ অনুপ্রবেশের পয়েন্টটাও শেষ হয়ে গেল। তারপরের পয়েন্ট কি বলছে? অনুলিপন। সাধারণত অনুলিপন বলতে তোমরা অলরেডি জানো যে একটি মাতৃ ডিএনএ কে গণনা করে নতুন ডিএনএ তৈরির প্রক্রিয়াকে অনুলিপন বলা হয়ে থাকে। যেহেতু আমাদের একটি ব্যাকটেরিয়ার ভিতরে এখন দুটা ডিএনএ আছে, একটা হচ্ছে ফাস্ট ডিএনএ, একটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএ। সো ফাস্ট ডিএনএ কি করবে? ফাস্ট ডিএনএ ব্যাকটেরিয়াল ডিএনএ কে খন্ড খন্ডে বিভক্ত করবে। এই জন্য দেখো ব্যাকটেরিয়াল ডিএনএটা কিন্তু খন্ড খন্ড হয়ে গিয়েছে এবং প্রত্যেকটা খন্ডের তার মতো নিজস্ব সিকোয়েন্সে তৈরি করে এই প্রত্যেকটা খন্ড থেকে এক একটা ফাস্ট ডিএনএ তৈরি করার চেষ্টা করবে। অর্থাৎ তোমরা আবারও বলছি, এই যে ব্যাকটেরিয়াল ডিএনএ, এই ব্যাকটেরিয়াল ডিএনএ কে, এই ফাস্ট ডিএনএ ব্যাকটেরিয়াল ডিএনএ কে খন্ডে খন্ডে বিভক্ত করবে। তাহলে দেখো অলরেডি খন্ডে খন্ডে বিভক্ত হয়ে গিয়েছে। দেন এই ফাস্ট ডিএনএ এর যে সিকোয়েন্সটা তার মধ্যে ছিল নাইট্রোজেন বেসের সিকোয়েন্স, সেই সিকোয়েন্স অনুযায়ী ব্যাকটেরিয়াল ডিএনএ এর ভিতরে তার ডিএনএ গুলোকে ট্রান্সফার করে ফাস্ট ডিএনএ তে পরিণত করবে। তখন দেখা যাবে যে একটা ফাস্ট ডিএনএ থেকে অসংখ্য ফাস্ট ডিএনএ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে আমাদের অনুলিপন। এইবার যখন আমাদের মেইন কাজ অর্থাৎ মেইন জিনিসটা ডিএনএটা তৈরি হয়ে গেল, তখন কিন্তু আমাদের কাজে আর বাধা রইল না। অর্থাৎ আমাদের কিন্তু এখন আর কোনো বাধা নেই। এখন বাধা নেই বলতে কি বোঝানো হয়েছে? সাধারণত এই ব্যাকটেরিয়াল ডিএনএ ফাস্ট ডিএনএ তৈরি করার পরে প্রত্যেকটা ডিএনএ তার প্রোটিন দ্বারা তৈরি সর্বোজাকৃতি মাথার ভিতর প্রবেশ করে যাবে। অর্থাৎ আমাদের এই ব্যাকটেরিয়ার ভিতরেই যখন ফাস্ট ডিএনএ তৈরি হয়ে যাবে, তখন প্রোটিন দ্বারা তৈরি বিভিন্ন ধরনের সর্বোজাকৃতির মাথা, তারপরে লেজ, তারপরে স্পাইক, স্পর্শক, এগুলো কিন্তু চলে আসবে। আর যখনই প্রোটিনের তৈরি সর্বোজাকৃতির মাথাটা চলে আসবে, তখন এই ফাস্ট ডিএনএ ওই মাথার ভিতরে প্রবেশ করা শুরু করতে থাকবে। তাহলে অলরেডি তোমরা দেখো একটি ব্যাকটেরিওফাজের ডিএনএ থেকে অনেকগুলো কিন্তু ফাস্ট ডিএনএ তৈরি হলো এবং একটি ফাস্ট ভাইরাস থেকে দেখো অনেকগুলো এখন আস্তে আস্তে কিভাবে ফাস্ট ভাইরাস তৈরি হয়। তো যখন আমাদের সর্বশেষ আমাদের এই ডিএনএ গুলো মাথার ভিতর ঢুকে যাবে, তখন এই যেমন ভাইরাসের ক্ষেত্রে মাথার ক্ষেত্রে লেজ লাগবে, সে তখন তাকে লেজকে নিবে, লেজের স্পাইক, স্পর্শক তন্তু, বেস প্লেট লাগবে, সেগুলোকে নিবে, কলারকে নিবে এবং নেওয়ার পরই পূর্ণাঙ্গ ভাইরাসে পরিণত হয়ে যাবে এবং সর্বশেষ হচ্ছে নতুন ভাইরাসের মুক্তি। যখন তারা অর্থাৎ প্রত্যেকটা মাথা, লেজ, স্পাইক, স্পর্শক তন্তু একসাথে সংযুক্ত হয়ে যাবে, তখন ব্যাকটেরিয়ার তার আর কোনো প্রয়োজন নেই। তখন সে কি করবে? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরকে বিভিন্ন ধরনের এনজাইম দ্বারা বিগলিত করে সেই কোষ প্রাচীর ভেদ করে দেখো আস্তে আস্তে তিনটা ফাস্ট ভাইরাস বের হয়ে আসলো। তাহলে কি হলো? ফার্স্টে হচ্ছে আমাদের লাইটিং চক্রের সংযুক্তি বা পৃষ্ঠলগ্নি ভবন। এই ক্ষেত্রে টি2 ভাইরাসটি আমাদের ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরকে আঁকড়ে ধরবে বেস প্লেট, স্পাইক, স্পর্শক দ্বারা। তারপরে হচ্ছে ফাস্ট ডিএনএ অনুপ্রবেশ। আমাদের এই টি2 ভাইরাসের ভিতরে যে দ্বিসূত্রক ডিএনএ থাকে, সেই দ্বিসূত্রক ডিএনএটি আমাদের ব্যাকটেরিয়ার ভিতরে পুশ করে দিবে অর্থাৎ ঢুকিয়ে দিবে। তারপরে হচ্ছে অনুলিপন। এই ফাস্ট ডিএনএ এর অনুরূপ ব্যাকটেরিয়ার যে ডিএনএটা ছিল গোলাকৃতি ডিএনএ, সেই গোলাকৃতি ডিএনএটা খন্ড খন্ড ভাবে বিভক্ত হবে এবং প্রত্যেকটা ডিএনএ এক একটা ফাস্ট ডিএনএ এর অনুরূপ অনুলিপন তৈরি করার চেষ্টা করবে। যখনই ফাস্ট ডিএনএ অনুরূপ আমাদের ওই ডিএনএ গুলো তৈরি হয়ে যাবে, তখনই কি হবে? দেহের বিভিন্ন অংশ একত্রিত হওয়া। অর্থাৎ শুধু শুধু তো দেহের বিভিন্ন অংশ একত্রিত হবে না, ফাস্ট ডিএনএ গুলো সর্বপ্রথম প্রোটিনের তৈরি সর্বোজাকৃতি মাথার ভিতরে প্রবেশ করবে এবং এই সর্বোজাকৃতি মাথার ভিতরে প্রবেশ করার পরে একটা মাথার যা যা লাগা দরকার অর্থাৎ লেজ, স্পর্শক, স্পাইক, তারপরে হচ্ছে বেস প্লেট, কলার, এগুলো তারা আস্তে আস্তে সংযুক্ত করে ফেলবে। যখন এগুলো সংযুক্ত করবে, তখন তারা টি2 ব্যাকটেরিওফাজের মতো অর্থাৎ একটি পূর্ণাঙ্গ ভাইরাসের মতো রূপ নিলে
তখনই কোষ প্রাচীরকে বিদীর্ণ করে ব্যাকটেরিওফাজ অর্থাৎ আমাদের টি2 ভাইরাসটি বের হয়ে যাবে। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ একটি মাত্র ফাজ ভাইরাস আমাদের একটি মাত্র ব্যাকটেরিয়াকে আক্রমণ করে অলরেডি আমি আমার দেখানো চিত্র অনুযায়ী 3টি কিন্তু ব্যাকটেরিওফাজ বের হয়ে গিয়েছে এবং এদের আকৃতি বা ক্যারেক্টার বা চরিত্র যাই বল না কেন সব কিন্তু আমাদের এই মাতৃ ভাইরাসের অনুরূপ হবে। অর্থাৎ তোমরা এটা ভেবো না যে আমাদের মাতৃ ভাইরাসটি যে আকৃতির তার চেয়ে একটু বড় বা ছোট হবে বা যে ক্যারেক্টার বহন করেছিল সেই ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে, এরকম কিছুই না। ভাইরাস সংখ্যাবৃদ্ধি পদ্ধতিতে বংশবিস্তার করে বলে মাতৃ ভাইরাসের বৈশিষ্ট্য এবং নতুন ভাইরাসের বৈশিষ্ট্য হুবহুবই থাকে। তো এই পর্বের অন্যতম আরেকটি অংশ হচ্ছে আমাদের লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্র। লাইটিক চক্র বলতে আসলে কি বোঝানো হয়েছে আর লাইসোজেনিক চক্র কি সেটা তোমাদেরকে একটু আগেই বলেছি যে ভাইরাস কিন্তু সংখ্যাবৃদ্ধি পদ্ধতিতে দুটি চক্রের মাধ্যমে সম্পন্ন করে থাকে, একটা হচ্ছে লাইটিক চক্র আর একটা হচ্ছে লাইসোজেনিক চক্র। তো এর মধ্যে আমরা লাইটিক চক্রের পূর্ণাঙ্গ বিস্তারিত জেনে গিয়েছি যেটা সৃজনশীল 4 এর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট ছিল। আর এখন যেটা তোমাদেরকে দিচ্ছি এটাও কিন্তু 4 এর জন্য ইম্পর্টেন্ট। যদি কোনো কারণবশত তোমাদের লাইটিক চক্রটি সৃজনশীল 3 এ চলে আসে যে ভাইরাসের বংশবৃদ্ধি পদ্ধতিটি বর্ণনা করো, আর 4 নম্বরে ধরো এরকম কোশ্চেন দিল যে এই চক্র ব্যতীত আরেকটি চক্র রয়েছে সেই চক্রের দুটার মধ্যে পার্থক্য করো, তখন কিন্তু এটা সৃজনশীল 4 এর জন্য আসতে পারে, তবে অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট। আর যখনই আমি বলি যে পার্থক্য যখন আসবে তখন একটা সাইড মুখস্থ করবা আর একটা সাইড কিন্তু অটোমেটিক্যালি হবে। কিভাবে দেখো, প্রথম হচ্ছে গঠনগত দিক থেকে যে প্রক্রিয়ায় ভাইরাস ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করে তাদেরকে বলা হয়ে থাকে লাইটিক চক্র। তোমরা কিন্তু অটোমেটিক্যালি অলরেডি দেখে ফেলেছো যে একটি ভাইরাসের অর্থাৎ ফার্স্ট ডিএনএ অণুটি একটি ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করেছিল, সেটা লাইটিক চক্রে। আর লাইসোজেনিক চক্রের ক্ষেত্রে এর ক্ষেত্রেও ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করবে ফার্স্ট ডিএনএ, তবে ভাইরাল ডিএনএ অণু ব্যাকটেরিয়াল ডিএনএ অণুর সাথে যুক্ত হয়ে যাবে। মানে এর আগে লাইটিক চক্রের ফার্স্ট ডিএনএটা কিন্তু পাশে দাঁড়িয়ে ছিল এবং সেখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাকটেরিয়া ডিএনএ কে ফার্স্ট ডিএনএ পরিণত করেছিল। কিন্তু আমাদের লাইসোজেনিক চক্রের ক্ষেত্রে ফার্স্ট ডিএনএটা ব্যাকটেরিয়া ডিএনএ এর সাথে একসাথে সংযুক্ত হয়ে যাবে এবং তার অনুলিপন ঘটাবে। বিধান পূর্ণাঙ্গ ভাইরাস রূপে সাধারণত ব্যাকটেরিয়াকে বিতাড়িত করে আমাদের এই লাইটিক চক্রে ভাইরাসগুলো বের হয়ে এসেছিল, কিন্তু লাইসোজেনিক চক্রে কিন্তু আমাদের এই পূর্ণাঙ্গ ভাইরাসে সাধারণত বিতাড়িত হয় না। বিভিন্ন সিরিজ নরমালি সাধারণত লাইটিক চক্র টি সিরিজ যুক্ত আর লাইসোজেনিক চক্র হচ্ছে ল্যামডা সিরিজ যুক্ত। সৃষ্টি এই চক্র একবার সম্পূর্ণ হলে অনেকগুলো ভাইরাস তৈরি হয়। তোমাদেরকে আগেও বলেছি যে লাইটিক চক্র কিন্তু একবার সম্পূর্ণ হলে একটা ফাস্ট ভাইরাস থেকে কিন্তু অসংখ্য ফাস্ট ভাইরাস তৈরি হতে পারে, কিন্তু লাইসোজেনিক চক্রের ক্ষেত্রে একবার সম্পূর্ণ হলে মাত্র দুটি ভাইরাস বের হতে পারে। এবং সর্বশেষ হচ্ছে নিয়ন্ত্রণ। ভাইরাস দ্বারা নিয়ন্ত্রিত হয়, সাধারণত আমাদের এইটা ভাইরাস দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ আমাদের লাইটিক চক্রটি শুধুমাত্র ভাইরাসই তাকে নিয়ন্ত্রণ করে থাকে, অর্থাৎ এই চক্রটা পুরোপুরি নিয়ন্ত্রণ করে আমাদের এই ভাইরাস। কিন্তু লাইসোজেনিক চক্র ব্যাকটেরিয়া দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ ব্যাকটেরিয়া যা বলবে তাই এই চক্রে হবে। প্রোফাজ গঠন নরমালি লাইটিক চক্রে প্রোফাজ গঠিত হয় না আর লাইসোজেনিক চক্রে প্রোফাজ গঠিত হয়। আক্রমণের তীব্রতা লাইটিক চক্রে সাধারণত আক্রমণের তীব্রতা অত্যাধিক এবং অর্থাৎ তীব্র প্রকৃতির, এবং লাইসোজেনিক চক্রের ক্ষেত্রে আক্রমণের তীব্রতা হচ্ছে মৃদু বা টেম্পারেট পদ্ধতির। অর্থাৎ এর মাধ্যমে কিন্তু অলরেডি আমরা জেনে গেলাম লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্রের মাধ্যমে। অর্থাৎ আজকে যেগুলো তোমাদেরকে দেখানো হচ্ছে পুরোপুরি ভাবে কিন্তু সৃজনশীলের অংশ। প্রথমে আমরা যে জিনিসটি দেখলাম সেটা হচ্ছে জড় এবং জীবরাসায়নিক বৈশিষ্ট্য, তারপরে আমরা দেখলাম টি2 ফাজের গঠন এবং পরবর্তীতে দেখলাম টি2 ফাজ কিভাবে তার প্রজনন সংখ্যা বৃদ্ধি করে থাকে, এবং তারপরে হচ্ছে আমরা লাইটিক এবং লাইসোজেনিক চক্র তোমাদের সামনে উপস্থাপন করলাম। অর্থাৎ তোমরা যদি শুধুমাত্র লাইটিক চক্রটা মুখস্থ করতে পারো যে গঠনগত দিক থেকে ভাইরাসের সাথে সাধারণত ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করে, বাট ওইটা ডিএনএ হচ্ছে, তখন কি বলবা ফাজ অর্থাৎ ফার্স্ট ডিএনএটা ব্যাকটেরিয়া ডিএনএ এর সাথে সংযুক্ত হয়ে যায়, বিদারণ হচ্ছে বিতাড়িত করে, ওটা করবে না। তারপরে বিভিন্ন সিরিজ হচ্ছে এটা টি সিরিজ ভুক্ত, এটা ল্যামডা সিরিজ ভুক্ত। সৃষ্টির ক্ষেত্রে হচ্ছে এটি একবার সম্পূর্ণ হলে অনেকগুলো ফাস্ট ভাইরাস তৈরি করে, এটি একবার সম্পূর্ণ হলে অল্প পরিমাণ অর্থাৎ দুটি ফাস্ট ভাইরাস তৈরি করবে। আর নিয়ন্ত্রণ হচ্ছে ভাইরাস দ্বারা নিয়ন্ত্রিত হবে লাইটিক চক্র, আর ওটা ব্যাকটেরিয়া দ্বারা নিয়ন্ত্রিত হবে। প্রোফাজ গঠন করবে কি না, এরা প্রোফাজ গঠন করবে না, এরা হচ্ছে প্রোফাজ গঠন করবে। এবং আক্রমণের তীব্রতা এরা হচ্ছে তীব্র, এরা হচ্ছে মৃদু। তো সো এটা বুঝতেই পারছো যে এক পাশের অংশ কিন্তু মুখস্থ করলে কিন্তু আরেক পাশ তোমাদের ইজিলি পড়া হয়ে যায়। আমি আশা করবো তোমরা কিন্তু সবাই এই নোটগুলো অবশ্যই সাবমিট করবে এবং এইগুলো সবগুলি সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। অর্থাৎ আজকের পর্বে যা তোমরা দেখছো সবই সৃজনশীলের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। গুটি গুটি পাপা করে কিন্তু আমরা আজকের ক্লাসের এবং ভাইরাসের সর্বশেষ অংশে চলে এসেছি। অর্থাৎ এই টপিকের মাধ্যমে আমরা আজকে কিন্তু ভাইরাস ক্লাসটাকে এন্ড করতে যাচ্ছি। সেই টপিকটি কি তোমাদের সামনে এখন উপস্থাপন করছি। তোমরা অলরেডি দেখছো যেটা হচ্ছে করোনা ভাইরাস, অর্থাৎ নোভেল করোনা ভাইরাস, যেটা
ইন্টারের জন্য এবং কি সারা বিশ্বের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তোমাদের সামনে। তো সেই করোনা ভাইরাস নিয়ে কিন্তু এখন আমি তোমাদের সামনে ডিটেলসে আলোচনা করব। তোমরা চিন্তা করতে পারো যে ভাইয়া ভাইরাসের এই করোনা ভাইরাস, যারা 2021-এর পরীক্ষার্থী তারা চিন্তা করতে পারো যে ভাই করোনা ভাইরাস সম্পর্কে আমাদের তো বইয়ে কিছু লেখা নেই, কিন্তু ভাইয়া কিন্তু আপগ্রেড, অর্থাৎ ভাইয়া কিন্তু আপগ্রেড বইগুলো থেকেই তোমাদেরকে পড়ানোর চেষ্টা করে থাকে। সো 2022-এর পরীক্ষার্থী তারা কিন্তু অলরেডি জানে যে অণুজীবের অধ্যায়ে করোনা ভাইরাস নিয়ে একটি ছোটখাটো তথ্য তোমাদের সামনে দেওয়া হয়েছে। সেই জন্য যারা 21-এর পরীক্ষার্থী এবং 22-এর পরীক্ষার্থী, ইনফ্যাক্ট যারা দেখছো ভিডিওটি, তাদের সবার জন্য এই টপিকটি বলা হলো। এবং তোমরা মনে করবা ভাইরাস থেকে বিগত বছরে যে কোশ্চেন গুলো তোমাদের অলরেডি চলে এসেছে, বিভিন্ন টেস্ট পেপারে বিভিন্ন টপিক গুলো দেখবা, যেমন T2 ভাইরাস নিয়ে কোশ্চেন এসেছে, কখনো হ্যাপাটাইটিস নিয়ে, কখনো ডেঙ্গু নিয়ে, কিন্তু এইবার সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে আমাদের এই করোনা ভাইরাস। তো করোনা ভাইরাস সম্পর্কে যে সকল তথ্যগুলো আপাতত তোমাদের জানা দরকার এবং যেগুলো জানলে তোমরা একটা সৃজনশীল এবং অবজেক্টিভ অ্যান্সার করতে পারবে, সেগুলো তথ্যগুলো কিন্তু তোমাদের সামনে আমি উপস্থাপন করছি। তো নোভেল করোনা ভাইরাস, নোভেল করোনা ভাইরাস যেটা একটি ল্যাটিন শব্দ থেকে এসেছে। তোমরা অনেকে ভুল ভাবতে পারো যে এটা মনে হয় একটি চাইনিজ শব্দ। নো, নোভেল করোনা ভাইরাসটি একটি ল্যাটিন শব্দ। এই ল্যাটিন শব্দের অর্থ হচ্ছে মুকুট, অর্থাৎ মুকুটে যেমন অনেকগুলো আমাদের স্পাইকের মতো অংশগুলো দেখা যায়, সেখান থেকে হয়তোবা এর নামকরণ করা হয়েছে মুকুট। তো করোনা ভাইরাস আসলে কি করোনা ভাইরাস নতুন কোনো ভাইরাস? আসলে তা নয়। করোনা ভাইরাস অনেকগুলো আগের ভাইরাস থেকে সংমিশ্রণে তৈরি একটি নতুন ভাইরাস। তাহলে কথাটা বলতে অথবা তোমরা হয়তোবা বুঝতে পারছো না যে আমি আসলে কি বলছি। তোমরা কিন্তু অলরেডি সার্স, মার্স, সোয়াইন ফ্লু এবং ইনফ্লুয়েঞ্জার নামগুলো শুনেছো। এই ভাইরাসগুলো কিন্তু আমাদের অনেক আগে থেকেই আছে। এমনকি এই সার্স ভাইরাসটি 2002 সালে চীনে কিন্তু মহামারী আকারে ছড়িয়েছিল, কিন্তু শুধুমাত্র সার্স ভাইরাসটি সাধারণত মানুষকে আক্রমণ করেছিল, যার কারণে এটা আসলে আর প্যান্ডেমিক হয় নাই। প্যান্ডেমিক আর এপিডেমিকের মধ্যে পার্থক্য কোনটা সেটা তোমাদেরকে বলছি। প্যান্ডেমিক মানে হচ্ছে যেটা মহাবিশ্বে ছড়িয়ে পড়ে, অর্থাৎ সব দেশে, আর এপিডেমিক মানে হচ্ছে একটি নির্দিষ্ট দেশের, শুধুমাত্র ওই দেশে ছড়িয়ে পড়ে। যাই হোক, তো এই সার্স, মার্স, সোয়াইন ফ্লু এবং ইনফ্লুয়েঞ্জা তারা মিশ্রিত হয়ে নতুন শক্তিশালী একটা ভাইরাস তৈরি করেছে, যার নামই হচ্ছে করোনা ভাইরাস। করোনা ভাইরাস সম্পর্কে আরো কিছু তথ্য তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এটি একটি আরএনএ ভাইরাস। এখন তোমরা আমাকে বলতে পারো যে ভাই আরএনএ এর মধ্যে তো অনেকগুলো আরএনএ আছে, এমআরএনএ, টিআরএনএ, জিআরএনএ, মাইনর আরএনএ। তাহলে আমাদের এটা আসলে কোন আরএনএ? তোমরা অবশ্যই মনে রাখবা এটি একটি এমআরএনএ, অর্থাৎ এই ভাইরাসটা হচ্ছে এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ। আমি আবারও বলছি, যদি কখনো কোশ্চেন আসে নিচের করোনা ভাইরাসটি কোন আরএনএ, তাহলে অবশ্যই বলবা করোনা ভাইরাসটি একটি এমআরএনএ। তো এমআরএনএ ভাইরাস যেটি দেখতে কিন্তু গোলাকার, এটা কিন্তু সবাই জানো, অর্থাৎ একেবারে যারা কোন একেবারে তোমরা কখনো দেখোনি বা জানোনি করোনা ভাইরাসটি, তারপরে তারাও কিন্তু জানে যে করোনা ভাইরাস দেখতে কিন্তু গোলাকার হয়ে থাকে। যেহেতু গোলাকার, তার কিন্তু ব্যাস বা ব্যাসার্ধ কিছু তো অবশ্যই থাকবে। তো বিজ্ঞানীরা ভেবে দেখেছে যে তাদের ব্যাস হচ্ছে 400 ন্যানোমিটার, সুতরাং ব্যাসার্ধ হবে হচ্ছে 200 ন্যানোমিটার। তোমরা অলরেডি দেখেছো যে করোনা ভাইরাসের ছবির ক্ষেত্রে করোনা ভাইরাসে কিন্তু অসংখ্য স্পাইক থাকে, সেই স্পাইক গুলো তার করোনা ভাইরাসটাকে ঢেকে রাখে। এই স্পাইক গুলো আসলে কি দ্বারা তৈরি হতে পারে? তোমরা একটু সাধারণভাবে চিন্তা করো তো, তোমরা ঠিকই ধরতে পেরেছো। তোমরা জানো যে ভাইরাস কিন্তু প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত হয়। সো স্পাইক গুলো তার ব্যতিক্রম নয়, স্পাইক গুলো সাধারণত আমাদের এই প্রোটিন দ্বারা তৈরি হয়ে থাকে। এখন কথা হচ্ছে নেক্সট ইনফরমেশন কি বলছে, যে এটি একটি আবরণী ভাইরাস। তোমরা অলরেডি আবরণী এবং আবরণহীন ভাইরাসের পার্থক্য কিন্তু জানো। আবরণহীন ভাইরাস কারা? যাদের বাইরে শুধুমাত্র প্রোটিন থাকবে তাদেরকে বলবো আবরণহীন। আর যে সকল ভাইরাসের বাইরে, অর্থাৎ বাইরের প্রাচীরে প্রোটিন ব্যতীত একটি নন প্রোটিন অংশ, সেটা কার্বোহাইড্রেট হোক, সেটা লিপিড হোক, বা সেটা ধাতু হোক, বা যে কোনো কিছু হোক, একটি নন প্রোটিন অংশ থাকলে সেটাকে বলবো আবরণী ভাইরাস। তেমনি আমাদের করোনা ভাইরাসটা কিন্তু আবরণী ভাইরাস। করোনা ভাইরাসের আবরণী ভাইরাসে বলার প্রধান কারণ হচ্ছে যে করোনা ভাইরাসের বাইরে প্রোটিন ব্যতীত আরেকটি অংশ থাকে, যেটা হচ্ছে লিপিড। অর্থাৎ তুমি বলতে পারো যে করোনা ভাইরাসের বাইরের আবরণ হচ্ছে লিপোপ্রোটিন দ্বারা গঠিত। যেহেতু করোনা ভাইরাসে লিপিড প্লাস প্রোটিন দুটি অংশ দেখতে পাওয়া যায়, সো করোনা ভাইরাসকে আবরণী ভাইরাস হিসেবে আমরা তোমাদের সামনে উপস্থাপন করছি। এটি একটি ইমার্জিং ভাইরাস। তাহলে চলো ইমার্জিং ভাইরাস কেন বলা হয়েছে? আমরা কিন্তু অলরেডি ইমার্জিং ভাইরাসের সংজ্ঞা বলে দিয়েছি, যে সকল ভাইরাসগুলো একটি নির্দিষ্ট পোষক থেকে অন্য কোনো পোষকে যাবে এবং ওই অন্য পোষকে যাওয়ার পরে, অর্থাৎ অন্য প্রজাতিতে যাওয়ার পরে সেখানে মহামারী আকারে রোগ সৃষ্টি করবে, সেগুলোকেই বলা হয়ে থাকে ইমার্জিং ভাইরাস। তো তোমরা কিন্তু অলরেডি জানো যে করোনা ভাইরাসের আদি পোষক ছিল আমাদের বাদুড়। সেই বাদুড় চীনের উহান শহরে সর্বপ্রথম একজন ব্যক্তি সেই বাদুড়ের স্যুপ খেতে যেয়ে তারপরে মানুষের মধ্যে এই করোনা ভাইরাসটি নিয়ে আসে।
তার মানে যেহেতু আদুর এক ধরনের প্রজাতি বা এক ধরনের পোষক এবং মানুষ হচ্ছে আরেক ধরনের প্রজাতি বা আরেক ধরনের পোষক, সুতরাং এই বাদুর থেকে যে মানুষের কাছে রোগটা আসলো, এবং তোমরা অলরেডি জানো যে বিশ্বে এমন কোনো দেশ নাই যেখানে হচ্ছে করোনা ভাইরাস আক্রান্ত করেনি, সো মহামারী আকারে ছড়িয়ে এবং অনেক মানুষের মৃত্যুও ঘটিয়েছে। সো করোনা ভাইরাসকে এই কারণে বলা হয়ে থাকে এটি একটি ইমার্জিং ভাইরাস। তো আমি আবারও বলছি, চীনের উহান শহরে সর্বপ্রথম 2019 সালের ডিসেম্বর মাসে একজন মানুষের দেহে এটি ধরা পড়ে, আর এটা মহামারী আকারে ছড়ায় বলে একে আমরা ইমার্জিং ভাইরাস বলে থাকি। এইবার চলো আমরা সবাই করোনা ভাইরাসকে একটা শর্টকাট নেমে এই নামে সবাই কিন্তু চিনি, যেটা হচ্ছে কোভিড-19। সো কোভিড-19 বলতে আসলে কিভাবে নামকরণটা করা হয়েছে সেটা দেখে নিই। সিও তে হচ্ছে করোনা, অর্থাৎ করোনা ভাইরাস থেকে সিও, ভিআই থেকে ভাইরাস, অর্থাৎ সাধারণত ভাইরাস থেকে ভিআই, এবং ডি তে হচ্ছে ডিজিজ, অর্থাৎ সাধারণত রোগ থেকে, অর্থাৎ ডি থেকে ডিজিজ থেকে ডি, এইভাবেই নামকরণ করা হয়েছে কোভিড। আর পাশে কেন 19 নামকরণ করা হয়েছে? কারণ 2019 সালে এটি মহামারী আকারে ছড়িয়ে পড়েছিল, এই কারণে, অথবা 2019 সালে সর্বপ্রথম এটা আবিষ্কার হয় চীনের উহান শহরে, এই কারণে এটার নামকরণ করা হয়েছে কোভিড-19। তো এখন চলে যাই আমরা রোগের লক্ষণগুলো। রোগের লক্ষণগুলো তোমরা 1 মিনিট একটু খেয়াল করো। সর্বপ্রথম লিখেছি এটার নাম হচ্ছে সুপ্তাবস্থা, মানে 14 দিন। সুপ্তাবস্থা বলতে কি বোঝায়, যেটা আমরা অলরেডি ম্যালেরিয়াতেও কিন্তু একটু ডিটেইলসে বলবো, অর্থাৎ এরপরে তোমরা ম্যালেরিয়ার ক্লাসটা পেতে যাচ্ছ। তো সুপ্তাবস্থা বলতে হচ্ছে যে সকল ভাইরাস তোমার দেহে প্রবেশ করবে এবং তার একটা নির্দিষ্ট লক্ষণ আছে, অর্থাৎ তোমার বডিতে সেই লক্ষণগুলো প্রকাশ করবে যে সে তোমার বডিতে প্রবেশ করেছে, সেই সময় পর্যন্ত ভাইরাসের অবস্থাকে বলা হয় থাকে সুপ্তাবস্থা। অর্থাৎ তুমি বুঝোনি, আমি তোমাকে আরো ক্লিয়ারলি ভাবে বুঝিয়ে দিচ্ছি। মনে করো তোমার জানুয়ারির 1 তারিখে কোভিড ভাইরাসটা ভিতরে প্রবেশ করছে, তুমি কিন্তু কোনোভাবেই বুঝতে পারবে না যে তোমার ভিতরে কোভিড ভাইরাস প্রবেশ করছে, কারণ তোমার ভিতরে কোনো লক্ষণ প্রকাশ পাবে না, না তোমার ঠান্ডা জ্বর বা যা কিছু হোক, কোনো কিছুই তোমার প্রকাশ পাবে না। ঠিক 14 দিন পরে তোমার দেখবে হঠাৎ করে ঠান্ডা জ্বর গলা ব্যথা এই সকল জিনিসগুলো, অর্থাৎ লক্ষণগুলো প্রকাশ করতে শুরু করে। এই যে 1 থেকে 14 দিনের মধ্যে তারা বডিতে ভিতরে প্রবেশ করলো এবং কোনো লক্ষণ মানুষের দিকে মানে প্রকাশ করলো না, এই সময়টিকে বলা হয় থাকে ভাইরাসের সুপ্তাবস্থা, অথবা যে কোনো কিছুর সুপ্তাবস্থা। তাহলে করোনা ভাইরাসের সুপ্তাবস্থা হচ্ছে 14 দিন, অর্থাৎ তোমার বডিতে করোনা ভাইরাস প্রবেশ করলে তারপরে সাথে সাথে যে তুমি তার লক্ষণগুলো তোমার ভিতরে প্রকাশ করবে তা কিন্তু না, তার ঠিক 14 দিন পরে তোমার এই লক্ষণগুলো প্রকাশ পাবে। এইবার আসি লক্ষণের কথা। কি কি লক্ষণ দ্বারা তুমি বুঝতে পারবে তোমার করোনা ভাইরাস হয়েছে? করোনা ভাইরাসের লক্ষণগুলো এমন এক ধরনের লক্ষণ যেই লক্ষণগুলো প্রত্যেকটা রোগেরই হয় এবং খুব সাধারণ লক্ষণ, কিন্তু এই সাধারণ লক্ষণের কারণে অনেকেই কিন্তু অসচেতন হয়ে পড়ে, অর্থাৎ চিন্তা করে আমার মনে হয় অন্য রোগ হয়েছে, যার কারণে ঠিক মতো ট্রিটমেন্ট না নেওয়ার কারণে এটা অনেক জটিলতায় চলে যেতে পারে। তো করোনা ভাইরাসের প্রধান লক্ষণ হচ্ছে শুকনো কাশি, শ্বাসকষ্ট এবং হচ্ছে জ্বর। এই তিনটা জিনিস সর্বপ্রথম তোমাদের একটু হালকা করে দেখা যাবে, অর্থাৎ জ্বর কিন্তু তেমন মারাত্মক হবে না, 101 থেকে 102 ডিগ্রি ফারেনহাইট। শুকনো অনেক কাশি হবে, তারপরে হচ্ছে তোমার শ্বাসকষ্ট হবে। শ্বাসকষ্টটা হচ্ছে এর মেইন, সাধারণত শ্বাসকষ্ট দিয়েই ওরা হচ্ছে জটিলতার দিকে চলে যায়। এছাড়া আরো একটা লক্ষণ আছে যেটা হচ্ছে গলা ব্যথা, এটাকেও প্রধান লক্ষণ হিসাবে বলতে পারো। এছাড়া সাইড লক্ষণ হিসাবে সর্দি, মাথা ব্যথা, পাতলা পায়খানা, মাংসপেশিতে ব্যথা, এই সকল লক্ষণগুলো কিন্তু তোমাদের মধ্যে প্রকাশ পেতে পারে। এইবার আসি একটু ইন্টারেস্টিং কথা নিয়ে। ইন্টারেস্টিং কথা বলতে আসলে তোমরা যারা ভিডিও দেখছো তোমরা কিন্তু অলরেডি জানো, আমি লাইভ ক্লাসে এই কথাটা বলেছিলাম, এবং তোমরা যারা ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছো কিনা সেটা তোমরা নিজেরাই এখন বুঝতে পারবা। তোমরা যারা এই লক্ষণগুলো দেখতে পারবা কিন্তু টেস্ট করাও নেই, তারা বুঝবা যে তাহলে তোমার যদি এই লক্ষণগুলো একসময় হয়ে থাকে তাহলে বুঝবে তুমি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছো। সে কি লক্ষণ? করোনা ভাইরাসের এই লক্ষণগুলো ব্যতীত আরেকটা লক্ষণ আছে, যেটা হচ্ছে যে প্রায় 40% মানুষের ভিতরে এই জিনিসটা দেখা গিয়েছে যে তোমার বডিতে প্রবেশ করার পরে এরকম হালকা করে গলা ব্যথা হয়েছে, শ্বাসকষ্ট বা নাও হতে পারে, সর্দি হয়েছে বা তোমার হচ্ছে জ্বর হয়েছে, কিন্তু তার 1 দিন কি 2 দিন পরে এটা আবার সেরে উঠেছে। বাট তুমি প্রায় 2 সপ্তাহ বা তার অধিক কোনো প্রকারের স্বাদ পাচ্ছিলে না, অর্থাৎ জিভায় তোমার টেস্ট বাডে কোনো স্বাদ পাচ্ছিলে না এবং তুমি নাক দিয়ে কোনো ঘ্রাণ নিতে পারছিলে না। এই লক্ষণগুলো যাদের হয়েছে তারা চোখ বন্ধ করে ধরে নাও যে তোমাদের একসময় করোনা ভাইরাস হয়ে গিয়েছে। হয়তোবা এই লক্ষণগুলো খুব রেয়ার না, আসলে এই লক্ষণগুলো খুব বেশি একটা মারাত্মক নয় বলে অনেকে হয়তোবা আমরা করোনা ভাইরাসের টেস্ট করাইনি। অর্থাৎ দেখা গিয়েছে যে 1 দিন 2 দিন আমাদের জ্বর ছিল, এরপরে তো আমি ঠিক হয়ে গিয়েছি, বডি পুরো আগের মতোই সুস্থ, কিন্তু তুমি 2 সপ্তাহ বা তার অধিক তোমার নাক মনে হতো যে সর্দি নেই কিন্তু নাক বন্ধ হয়ে আছে, তুমি কোনো কিছু সেন্ট পাচ্ছ না, মানে সুগন্ধ পাচ্ছ না, এমনকি তুমি যে কোনো কিছু খাচ্ছ কোনটা লবণাক্ত কোনটা চিনি বা মিষ্টি তুমি কোনো স্বাদই পাচ্ছ না।
এই জিনিসটা যদি তোমার হয়ে থাকে তাহলে বুঝবা যে তুমি টেস্ট না করালেও তুমি করোনা পজিটিভ ছিলা। তো এই লক্ষণগুলো সাধারণত করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হলে একজন পেশেন্টের এই লক্ষণগুলো প্রকাশ পেতে পারে, এবং যাদের মধ্যে এই সিভিয়ার লক্ষণগুলো অর্থাৎ শুকনো কাশি, সর্দি, জ্বর, গলা ব্যথা, শ্বাসকষ্ট হবে, তাদের এই শ্বাসকষ্টের ঠিকমতো করোনা ভাইরাসের ট্রিটমেন্ট না করালে তখন এক সময় দেখা যেত যে তাদের আস্তে আস্তে সেটা নিউমোনিয়ার দিকে নিয়ে যেত। অর্থাৎ তখন তারা ফুসফুসকে এত বেশি মারাত্মকভাবে আক্রান্ত করত যে তার পরবর্তীতে তাকে মৃত্যুর দিকে ধাবিত করে যেত। তো এগুলো কি কি আরো কি করতো এটা আমরা আরেকটু পরে তোমাদের এখনই আবার শেয়ার করছি তোমাদের সাথে। করোনা ভাইরাস কিভাবে ছড়ায়, অর্থাৎ করোনা ভাইরাস কিভাবে আমাদের এই চারপাশের পরিবেশে ছড়াবে সেই সম্পর্কে তোমাদেরকে বলি। যদি কখনো কোনো আক্রান্ত ব্যক্তি করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, সেই আক্রান্ত ব্যক্তির হাঁচি এবং কাশি দ্বারা করোনা ভাইরাসটা ছড়াতে পারে। এই হাঁচি এবং কাশির সময় দেখবা যে কিছু পরিমাণ জলীয় বাষ্প কিন্তু আমাদের মুখ এবং নাক থেকে বেরিয়ে যায়। সো এই করোনা ভাইরাসের এই হাঁচি অর্থাৎ আক্রান্ত ব্যক্তির হাঁচি এবং কাশির ওটাকে বলা হয়ে থাকে ইংলিশে বা মেডিকেল ভাষায় এয়ার ড্রপলেট। এই এয়ার ড্রপলেটের মাধ্যমে কিন্তু করোনা ভাইরাসটা আমাদের এই পরিবেশে ছড়িয়ে যাচ্ছে। তাছাড়া আমাদের এই করোনা ভাইরাসের ক্ষেত্রে আমি যদি বলি, তাহলে এই করোনা ভাইরাসের এয়ার ড্রপলেট প্রায় অনেক দূর পর্যন্ত, মানে 3 ফিট থেকে 4 ফিট দূরত্ব বা 3 ফিটের বেশি দূরত্বে অতিক্রম করতে পারে। তো এইভাবে কিন্তু করোনা ভাইরাসটা সাধারণত ছড়াচ্ছে, অর্থাৎ যারা আক্রান্ত হয়েছে তাদের সংস্পর্শে কোনোভাবেই যাওয়া যাবে না এবং তাদেরকে অবশ্যই মাস্ক পরা জরুরি। এবার চলো করোনা ভাইরাসের প্রতিকার বা প্রতিরোধ কিভাবে করব। যেহেতু করোনা ভাইরাসের একমাত্র উপায় হচ্ছে, অর্থাৎ ট্রিটমেন্টের একমাত্র উপায় হচ্ছে আমাদের ভ্যাকসিন। যতদিন পর্যন্ত ভ্যাকসিন না আসবে ততদিন পর্যন্ত আমরা একে প্রতিরোধ করা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না। অর্থাৎ যেহেতু এর কোনো ট্যাবলেট বা ওষুধ কোনো কিছু নেই, এদের ট্রিটমেন্টটা কিন্তু একেবারেই নরমাল, অর্থাৎ স্বাভাবিক ভাবে রেস্ট নিলে যেরকম করে রেস্ট নিতে হয়, অর্থাৎ স্বাভাবিক রোগের মতো তোমাকে বিশ্রাম নিতে হবে, এটাই হচ্ছে আর অন্যতম ট্রিটমেন্ট। তবে একে অবশ্যই প্রতিরোধ করা সম্ভব। সেই প্রতিরোধের উপায়গুলো তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমটা হচ্ছে মাস্ক পরা। কেন আমি মাস্ক পরাকে প্রথমে বা প্রাধান্য দিব সেটা তোমাদেরকে একটু পরে বলছি। তারপরে হচ্ছে বারবার সাবান দিয়ে কমপক্ষে 20 সেকেন্ড ধরে হাত ধুতে হবে, বা হাত না ধুতে পারলে তোমার পকেটে তুমি হ্যান্ড স্যানিটাইজার নিয়ে চলতে পারো। জনসমাগম এড়িয়ে চলা, অবশ্যই তোমাকে জনসমাগম এড়িয়ে চলতে হবে, কারণ এই জনসমাগমের মধ্যে কার মধ্যে করোনা ভাইরাস আছে সেটা কিন্তু কেউ জানে না। অথবা আবার এমনও হয় যে কেউ যদি করোনা ভাইরাস দিয়ে আক্রান্ত হয় সে কিন্তু কখনো বলে না বা প্রকাশও করে না, এই ভয়ে যে তার কাছে আর কেউ আসবে না বা তাকে এড়াই চলবে। তারপরে লিফট ত্যাগ করা, কারণ লিফটের ভিতরে স্পেসটা খুব কম থাকে, যখন অনেক বেশি মানুষ একসাথে লিফটে উঠে তখন কিন্তু সবাই সবার সংস্পর্শে চলে আসে। তারপর হচ্ছে গণপরিবহন এড়িয়ে চলা। আমাদের দেশে গণপরিবহনের মতো ভিড় আর মনে হয় কোথাও কোন জায়গায় হয় কিনা সন্দেহ। একেবারে শেষ কোণা থেকে শুরু করে পারলে ছাদে মানুষ নিয়ে যাওয়ার চেষ্টা করে থাকে এই গণপরিবহনে। তাই গণপরিবহন যথাসম্ভব চেষ্টা করা উচিত আমাদের এড়িয়ে চলা, যেভাবে অন্য স্থান, এক স্থান থেকে অন্য স্থান অন্য পথে বা অন্য ওয়েতে চলা, অথবা এমন কোন পরিবহনে ওঠা যেখানে ভিড়টা অনেক কম হবে। পশু পাখি থেকে এড়িয়ে চলা। আর যেহেতু ধরো একটা করোনা ভাইরাস, তুমি একটা বিড়াল পুষো অথবা তুমি একটা কুকুর পুষো অথবা তোমার পাখি আছে, কোনো কারণবশত সেটার মধ্যে করোনা ভাইরাস চলে আসলো, সেটা অন্য কোনো ব্যক্তির মাধ্যমে হোক বা যেভাবেই হোক, তোমার ওই পশুটির মধ্যে বা গৃহপালিত পশুর মধ্যে করোনা ভাইরাস চলে আসলো, সেই করোনা ভাইরাস কিন্তু তোমার ওই বিড়াল বা কুকুরকে আক্রমণ করবে না। বাট তুমি যখন তোমার পোষা বিড়াল বা কুকুরকে আদর করতে যাবা, তার থেকে কিন্তু ভাইরাসটা তোমার মাধ্যমে আসবে এবং তোমার মধ্যে এসে কিন্তু তোমাকে আক্রমণ করবে। তাই যথাসম্ভব চেষ্টা করো যে ভ্যাকসিন আসা না পর্যন্ত এই পশু পাখি থেকে নিজেকে একটু দূরে রাখা। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে না যাওয়া। একটু আগেই বলেছি যে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে না যেতে হবে কেন, কারণ করোনা ভাইরাস খুবই 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 সেনসিটিভ, অর্থাৎ এত বেশি ছোঁয়াচে বলা হয়ে থাকে, বাংলায় যদি বলি এত বেশি ছোঁয়াচে যে এই ভাইরাসটি অর্থাৎ যে ব্যক্তিকে আক্রান্ত করবে তার যদি তুমি কাছাকাছি যাও, অর্থাৎ 3 ফিট দূরত্বের কম যাও, এবং সে যদি তোমার সামনে একটি হাঁচি বা কাশি মারে, তাহলে কিন্তু তুমি সাথে সাথে আক্রান্ত হয়ে যেতে পারো। তাই আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে না যাওয়াটাই বেটার। অর্থাৎ কেউ যদি তোমার পরিবারের কেউ আক্রান্ত হয়ে থাকে তবে অবশ্যই তাকে একটু আলাদাভাবে থাকতে হবে, এতে মন খারাপের কিছু নেই। অথবা তুমি যদি নিজে করোনা ভাইরাসে আক্রান্ত হও, তুমি অবশ্যই নিজেকে একটু গুটিয়ে নিজের থেকে দূরে রাখবা, যাতে তোমার পরিবারের অন্যান্য সদস্য আক্রান্ত না হয়। অথবা তোমার যদি আত্মীয় স্বজন বা ফ্রেন্ড বা বন্ধু বান্ধবের মধ্যে কেউ আক্রান্ত হয়, অবশ্যই তার ট্রিটমেন্ট চলাকালীন সময় তোমাদের ওখানে যাওয়াটা একদমই অনুচিত। এতে সে মন খারাপ করুক বা নাই করুক, নিজেকে সেফ রাখা এবং নিজের পরিবারকে সেফ রাখার কিন্তু দায়িত্ব তোমার। এখন আসি আমার এইগুলোর মধ্যে, অর্থাৎ এই প্রতিরোধগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্টটা কোনটা, সেটাকে আমি মাস্ক পরাকে হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিচ্ছি। এর প্রধান কারণ আমি তোমাদেরকে ব্যাখ্যা করছি।
এখানে যতগুলো প্রতিকার আছে এই প্রতিকারগুলো কিন্তু মেনটেন করা আমাদের পক্ষে কঠিন। অর্থাৎ যেমন ধরো বারবার সাবান দিয়ে হাত ধোয়া, তুমি বাইরে কোথাও গিয়েছো, সাবান পাবে কোথায়, তোমার হ্যান্ড স্যানিটাইজার হয়তো বা ধরো শেষ হয়ে গিয়েছে। তারপরে ধরো জনসমাগম এড়িয়ে চলা, বাংলাদেশের মতো ওভার পপুলেটেড কান্ট্রিতে কিন্তু তুমি রাস্তাঘাটে চলাচল করলে কখনোই ভিড় এড়িয়ে চলতে পারবে না। তারপরে হচ্ছে লিফট ত্যাগ করা, অনেকে আছো যাদের হয়তো বা হাঁটতে চলতে সমস্যা হতে পারে বা তোমরা লিফট ছাড়া কখনোই কোনো জায়গায় যেতে চাও না, অর্থাৎ কোনো বিল্ডিং করতে চাও না, সেক্ষেত্রে লিফট ত্যাগ করাটা অনেক কঠিন হয়ে যাবে। তারপরে বলেছে গণপরিবহন এড়িয়ে চলা। গণপরিবহন আমার মনে হয় যে কোনো গণপরিবহন বাংলাদেশে আছে কিনা যেখানে একেবারে ফাঁকা ভাবে তুমি সেখানে চলাচল করতে পারবে। পশু পাখি থেকে এড়িয়ে চলা, সাধারণত গৃহপালিত পশু পাখি খুবই আদরের একটা জিনিস, তাই তাকে এড়িয়ে চলতে তোমাদের অনেক বেশি কষ্ট হবে। এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে না যাওয়া। তো এই সকল জিনিসগুলো সবই তুমি করতে পারবে যদি তুমি মাস্ক পরে থাকো। ধরো তুমি মাস্ক পরে তুমি জনসমাগমে যাও, যে আক্রান্ত ব্যক্তি সেও মাস্ক পরলো, তুমিও মাস্ক পরলা, তাহলে করোনা ভাইরাস থেকে আক্রান্ত হওয়ার সুযোগ, অর্থাৎ অন্য কোনো সুস্থ ব্যক্তির আক্রান্ত হওয়ার সুযোগ প্রায় 99% নাই। আর ধরো তুমি মাস্ক পরলা না, কিন্তু একজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী মাস্ক পরলো, তাহলে আক্রান্ত হওয়ার সুযোগ হচ্ছে 40%। ধরো আক্রান্ত ব্যক্তিও কেউই মাস্ক পরলো না, তুমিও মাস্ক পরলে না, তাহলে আক্রান্ত হওয়ার চান্স হচ্ছে 100%। অর্থাৎ তোমরা যদি কেউই মাস্ক না পরো তাহলে আক্রান্ত হওয়ার চান্স হচ্ছে পুরোপুরি ভাবে 100%। কিন্তু ধরো আক্রান্ত ব্যক্তিরা যদি শুধুমাত্র মাস্ক পরে তাহলে আক্রান্ত হওয়ার চান্স হচ্ছে 50-50 বা 40-60%। আর যদি উভয় অর্থাৎ সবাই আমরা মাস্ক পরে বেরোই তাহলে আক্রান্ত হওয়ার চান্স, অর্থাৎ সুস্থ ব্যক্তির আক্রান্ত হওয়ার চান্স একেবারেই 99% একেবারেই নাই। ঠিক আছে, তো এই জন্য আমি মাস্ক পরাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই। অর্থাৎ মাস্ক পরে তুমি জনসমাগমে যাও আর যেখানেই যাও, তুমি যদি মাস্কটা না খুলো এবং বাসায় এসে তারপরে সুন্দরভাবে হাতটা ধুয়ে গোসল টোসল করে বা কাপড় চোপড় খুলে তারপরে যদি মাস্কটা একটু সুন্দরভাবে খুলো, আমার মনে হয় করোনা ভাইরাস এতক্ষণে তোমাকে আর কোনোভাবে আক্রান্ত করবে না, আল্লাহ তাআলা চাইলে। সো বুঝতেই পারছো যে প্রতিকারের একমাত্র উপায় হচ্ছে মাস্ক পরা। এই জন্য কিন্তু গভর্নমেন্ট বাংলাদেশ সরকার কিন্তু তোমাদেরকে এই মাস্ক পরার প্রতি অনেক বেশি জোর দিচ্ছে। তাই আমি আশা করবো যে তোমরা যারা সচেতন নাগরিক আছো এবং তোমার পরিবার মেম্বার যারা আছে তাদেরকে অবশ্যই ইনশিওর করবা এবং দরকার হলে পুশ করবা বা ফোর্স করবা যাতে তারা বাইরে গেলে মাস্ক ছাড়া যাতে না যায়, এবং তারা যদি বাইরের কোনো জনসমাগম এরিয়া থেকে ঘুরে আসে অবশ্যই যাতে তারা তাড়াতাড়ি গোসল করে ফেলতে পারে, অথবা না পারলে সুন্দরভাবে হাত মুখ যাতে সাবান দিয়ে ধুয়ে ফেলতে পারে। তো এই হচ্ছে আমাদের প্রতিকারের উপায়। এবার চলো আমরা দেখি ট্রিটমেন্টের কথা বলি। ট্রিটমেন্টের কথা আমি একটু আগেই বলছি যে ট্রিটমেন্টের উপায় হচ্ছে, একমাত্র উপায় হচ্ছে ভ্যাকসিন। অর্থাৎ ভাইরাসের বিরুদ্ধে শুধুমাত্র ভ্যাকসিনই কাজ করে। ভাইরাসের বিরুদ্ধে এখন পর্যন্ত অ্যান্টি ভাইরাল ড্রাগ আবিষ্কার করা সম্ভব হয়নি, তবে অনেক বিজ্ঞানীরাই এটা চেষ্টা করছে যাতে ভাইরাস অর্থাৎ ভাইরাসের বিরুদ্ধে যত রকম ভাইরাস আছে, যেমন ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক ড্রাগ ইউজ করা হয়, তেমনি ভাইরাসের বিরুদ্ধে যাতে এরকম অ্যান্টিভাইরাল ড্রাগ ব্যবহার করা যেতে পারে এরকম অনেক চেষ্টা করছে। তো ভ্যাকসিন না আসা পর্যন্ত আসলে আমাদের তেমন কোনো ট্রিটমেন্ট নেই। একসময় ভ্যাকসিন দিয়ে গেলে আল্লাহ তাআলা চাইলে আমরা তখন সবাই সুস্থ থাকবো। এবং প্রথম আবিষ্কৃত এবং বাজারজাতকৃত ভ্যাকসিন কিন্তু আমাদের সর্বপ্রথম একটা শক্তিশালী একটি দেশ হচ্ছে রাশিয়া। অর্থাৎ রাশিয়ায় সর্বপ্রথম ভ্যাকসিনটা আবিষ্কার করে এবং খুব দ্রুত বাজারজাত করে তাদের নিজের দেশে কিন্তু এখন ভ্যাকসিনের কার্যক্রমটা চলছে। এইবার আসলে দেখি করোনা ভাইরাস পরীক্ষা করা হয় কিভাবে। যারা করোনা ভাইরাসে টেস্ট করতে গিয়েছো তারা অলরেডি জানো, আর যারা করোনা ভাইরাস টেস্ট করোনি তারাও কিন্তু টিভিতে অনেক জায়গায় দেখেছো যে কিভাবে টেস্ট করে। একটা কটন বারের মতো স্টিক থাকে, সেই স্টিক দিয়ে একজন আক্রান্ত ব্যক্তির নাকের নেজাল বলা হয়ে থাকে, অর্থাৎ নেজাল সোয়াব বা নাকের যে শ্লেষা থাকে সেই শ্লেষাটা ওই স্টিকের মধ্যে নিয়ে নিবে। নেওয়ার পরে একটা টেস্ট টিউবে নেওয়া হয়, তারপরে এইটা একটা মেশিনে দেওয়া হয় যার নাম হচ্ছে RT-PCR, যেটা নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এই মেশিনের মধ্যে যখন ওই নমুনাটা দেওয়া হবে অর্থাৎ নেজাল সোয়াবটা দেওয়া হবে, তারপরে সেই মেশিনটাই তোমাকে ডিটেক্ট করে বলে দিবে যে সে করোনা ভাইরাসে আক্রান্ত অর্থাৎ পজিটিভ নাকি নেগেটিভ। যদি সে আক্রান্ত হয় তাহলে পজিটিভ হবে, যদি সে আক্রান্ত না হয় নেগেটিভ হবে। তাহলে কি করবে, প্রথমে একটা স্টিক নিয়ে নেজাল সোয়াব অর্থাৎ নাকের ভিতর ঢুকিয়ে তারপরে সেই নেজাল সোয়াবটা নিয়ে RT-PCR অর্থাৎ রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিঅ্যাকশন, আমি আবারও বলছি রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিঅ্যাকশন, এই মেশিনের মধ্যে দেওয়ার পরে ওই মেশিনটাই তোমাকে বলে দিবে সে করোনা ভাইরাসে আক্রান্ত কি না, অর্থাৎ পজিটিভ কি নেগেটিভ। এইভাবে কিন্তু আসলে পরীক্ষাগুলো করা হয়ে থাকে। এছাড়া বেশ কিছু তথ্য আছে করোনা ভাইরাস নিয়ে যেগুলো তোমাদের হয়তো অ্যাডমিশন টেস্টে বিগত বছরে বা সব যে কোনো এক জায়গায় কাজে অবশ্যই লাগবে। সেটা হচ্ছে বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস পাওয়া যায় কত তারিখে, সেটা হচ্ছে 8ই মার্চ 2020 সালে। এবং এর পর থেকেই কিন্তু অর্থাৎ লকডাউন প্রথম শুরু হয় হয়তোবা সম্ভবত 21 কি 22-23 মার্চ থেকে হয়তোবা লকডাউন শুরু হয়, এবং সেই লকডাউন থেকে কিন্তু আজ পর্যন্ত এখন পর্যন্ত লকডাউন চলছে। এবং সবকিছু কিন্তু এরকম হয়েছিল যে সবকিছু প্রায়
রোজার ঈদ পর্যন্ত কিন্তু সবকিছু একেবারে সবকিছু বন্ধ ছিল, অর্থাৎ গণপরিবহন, সরকারি অফিস, বেসরকারি অফিস থেকে শুরু করে সবকিছু বন্ধ ছিল। তো আমাদের কিন্তু স্টিল লকডাউন চলছে, সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের লকডাউন। তাছাড়া কিন্তু সবকিছু সীমিত আকারে হোক আর পূর্ণাঙ্গ আকারে হোক খুলে দেওয়া হয়েছে। তো করোনা ভাইরাসের আরেকটা কথা হচ্ছে যে আমাদের দেশেও কিন্তু ভ্যাকসিন আবিষ্কার করার চেষ্টা করা হচ্ছে, সেটা হচ্ছে গ্লোব বায়োটেক নামে একটি প্রতিষ্ঠান। তারা চেষ্টা করছে যে করোনা ভাইরাসের ভ্যাকসিন যত দ্রুত সম্ভব আবিষ্কার করা হয়। এবং আমাদের যদি বলা হয় যে ওই প্রতিষ্ঠান আবিষ্কার ব্যতীত আমরা কোন জায়গা থেকে ভ্যাকসিন নিচ্ছি, তাহলে বলবা যে ভারতের কাছ থেকে আমাদের কিন্তু এই ভ্যাকসিনটা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ এই ভ্যাকসিন কিন্তু খুব দ্রুত চলে আসবে, হয়তোবা 3 কোটির মতো ভ্যাকসিন তোমাদের এখানে নিয়ে আসবে, নিয়ে এসে বাংলাদেশে হয়তোবা সর্বপ্রথম প্রায়োরিটি বেস অনুযায়ী দিতে থাকবে। তো এই তথ্যগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। আর তুমি যদি বলো যে ভাইয়া চীনের কোন দেশে এই ভাইরাসটি সর্বপ্রথম ছড়ায়, সেটা হচ্ছে উহান প্রদেশে, এবং কত সালে, সেটা হচ্ছে 2019 সালের 19শে ডিসেম্বর। তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের সাধারণ জ্ঞান হিসাবে অনেক সময় এই জিনিসগুলো কাজে লেগে যাবে। এবং তোমরা এটা মনে রেখো যে এখন পর্যন্ত কিন্তু প্রায় হয়তোবা করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা 1 কোটির বেশি হয়ে গিয়েছে, এবং মৃত্যুর সংখ্যা হয়তোবা পুরো পৃথিবীতে 10 লাখ বা তার আরো বেশি হতে পারে। এইটা হচ্ছে, এই রিপোর্টগুলো কিন্তু তোমাদের হালকা পাতলা মনে রাখলেই হবে। করোনা ভাইরাস হচ্ছে এখনকার সময় সবচেয়ে বেশি হট টপিক। একেবারে ছোট থেকে শুরু করে বিসিএস পরীক্ষা বলো বা অ্যাডমিশন টেস্ট বলো, সব জায়গায় কিন্তু এখন করোনা ভাইরাস নিয়ে প্রশ্ন আসবে। সো বুঝতেই পারছো যে করোনা ভাইরাস আমাদের কাছে কতটা ইম্পর্টেন্ট। সো আমরা কিন্তু একেবারে ভাইরাসের সর্বশেষ অংশে চলে এসেছি, অর্থাৎ আমরা এটার মাধ্যমে ভাইরাসের পুরো অংশটি শেষ করে দিব। এরপরে আমরা নতুন একটি টপিক শুরু করব, এই অণুজীব। অণুজীব অধ্যায়টা কিন্তু বলা যেতে পারে 3টা অধ্যায়ের সমান, অর্থাৎ এখানে কিন্তু ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া, এই 3টা অধ্যায়, এরকম 3টা বড় বড় টপিক নিয়ে কিন্তু এই পুরো অধ্যায়টা শুরু হয়েছে। এরপরে আমরা এখন যে অংশটি নিয়ে কথা বলবো, অর্থাৎ পরবর্তী ভিডিওতে তোমরা যে অংশগুলো পাবা, সেটা হচ্ছে ম্যালেরিয়া। কিভাবে ম্যালেরিয়া আমাদের দেহে ছড়ায়, ম্যালেরিয়া কিভাবে কি করে না করে, সব ওই ভিডিওতে, আমাদের পরবর্তী ভিডিওগুলোতে ইনশাআল্লাহ তোমরা পেয়ে যাবা। এবং ম্যালেরিয়া শেষ হলে ব্যাকটেরিয়া, আর ব্যাকটেরিয়া শেষ হলে কোন অধ্যায় ধরবো সেটা হচ্ছে সারপ্রাইজ। তো যাই হোক, আমরা কিন্তু এই পর্যন্ত ভাইরাসের প্রথম থেকে যদি শুরু করি, তাহলে প্রথমে আমাদের ভাইরাস কি বা ভাইরাস কাকে বলে, ভাইরাসের গঠনটা কি ছিল, রাসায়নিক গঠন না ভৌত গঠন, এগুলো সব সৃজনশীল 1-2 এর জন্য। এরপরে যে শ্রেণী বিভাগটা পড়েছিলাম আকৃতি অনুযায়ী, তারপরে নিউক্লিক অ্যাসিডের উপর ভিত্তি করে, পোষক দেহের উপর ভিত্তি করে, অর্থাৎ মোট কথা শ্রেণী বিভাগের পুরো অংশটাই কিন্তু আমাদের একেবারে এমসিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপরে তোমরা যেটা পড়েছিলে সেটা হচ্ছে ভাইরাস সম্পর্কে কিছু তথ্য, ভিরিয়ন, প্রিয়ন্স, তারপর হচ্ছে ভিরয়েডস, এগুলো হচ্ছে সৃজনশীল 1-2 এর জন্য ইম্পর্টেন্ট। এবং এরপরে তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি বলতে চাই যে ভাইরাসের ম্যাক্সিমাম অংশই কিন্তু আমাদের অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট। এছাড়া তোমাদের আরো যে তথ্যগুলো ছিল, যেমন T2 ব্যাকটেরিওফাজ, এই পর্বে আমরা পেয়েছি। তারপরে T2 ব্যাকটেরিওফাজ কিভাবে বংশবিস্তার করে সেইটা সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। ভাইরাসের উপকারিতা আমরা পড়েছি, ভাইরাসের অপকারিতা আমরা পড়েছি, ভাইরাসের উপকার কিভাবে, অর্থাৎ ভাইরাস দ্বারা আমাদের কি উপকার হয়ে থাকে, ভাইরাস দ্বারা আমাদের কি অপকার হয়ে থাকে, সব তথ্যগুলো কিন্তু আমরা এক নাগারে পেয়ে গিয়েছি। সো তোমরা বুঝতেই পারছো যে ভাইরাসের এই জিনিসগুলো কিন্তু আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা সৃজনশীল এবং অবজেক্টিভের জন্য। তাছাড়া আমরা সর্বশেষ যে টপিক দিয়ে শেষ করেছি সেটা হচ্ছে করোনা ভাইরাস। করোনা ভাইরাস মনে রেখো যে করোনা ভাইরাস থেকে তুমি 100% শিওর থাকো, তুমি এইচএসসি তে একটা কোশ্চেন নোট ভিত্তিক পাবা, এমনকি 2টা নোট ভিত্তিকও পেতে পারো। তুমি এইচএসসি সৃজনশীল হিসাবে করোনা ভাইরাসকে পেতে পারো। এবং অ্যাডমিশন টেস্টে যখন 2021 সালের পরীক্ষার্থীরা অ্যাপিয়ার করবা, ইনফ্যাক্ট যারা 2022 এর পরীক্ষার্থীরা অ্যাপিয়ার করবা, তারা উভয়ই কিন্তু করোনা ভাইরাসের থেকে অ্যাডমিশনে এটা শিওর থাকো, মেডিকেল এবং ভার্সিটি দুটি ক্ষেত্রেই তোমাদের করোনা ভাইরাস থেকে মাস্ট বি কোশ্চেন আসবে। এমনকি যারা ঢাকা ভার্সিটি ডি ইউনিটে পরীক্ষা দিবা, বা যে সকল জায়গায় তোমরা সাধারণ জ্ঞান জিনিসটা পাবা, এই সাধারণ জ্ঞানেও কিন্তু করোনা ভাইরাস থেকে কোশ্চেন আসবে। তার মানে বুঝতেই পারছো যে করোনা ভাইরাস কতটা ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে যতটুকু পেরেছি ততটুকু তথ্য দিয়েছি, এর বাইরে কিন্তু আরো অনেক তথ্য রয়েছে, হয়তোবা তোমাদের সামনে তুলে ধরতে পারিনি। তোমরা যদি করোনা ভাইরাস সম্পর্কিত বাইরে থেকে কোনো তথ্য পাও এবং সেই তথ্যটা যদি সঠিক হয়ে থাকে, তাহলে অবশ্যই নোট খাতায় সেটা অ্যাড করে ফেলবে। মনে রাখবে যে করোনা ভাইরাস থেকে এমন বছর নাই যে এরপর থেকে আর কোশ্চেন আসবে না। সো ভালো থাকো, সুস্থ থাকো, সাজ্জাদ ভাইয়ের পাশে থাকো, বন্দি পাঠশালার পাশে থাকো। দেখা হবে আমাদের অণুজীবের অন্য পর্বে, যেখানে আমরা ম্যালেরিয়া দিয়ে শুরু করব। ম্যালেরিয়া কিভাবে আক্রান্ত করছে, ম্যালেরিয়া কিভাবে বংশবিস্তার করছে, ম্যালেরিয়ার শেষ পরিণতি কি, সেই সকল জিনিস নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তাই সেই পর্যন্ত ভালো থাকো, ক্লাসগুলো করো, নোটগুলো অবশ্যই গ্রুপে সাবমিট করবা। আর সাজ্জাদ ভাইয়ের ক্লাস যদি অবশ্যই ভালো লেগে থাকে, তাহলে বন্দি পাঠশালা একটু ছোট্ট করে রিভিউ করে দিবা। তাই ভালো থাকো, সুস্থ থাকো, সাজ্জাদ ভাইয়ের পাশে থাকো, বন্দি পাঠশালার পাশে থাকো। দেখা হবে নেক্সট ভিডিওতে ম্যালেরিয়া নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।